আচ্ছা, আজকে থেকে আমরা হচ্ছে এসইও নিয়ে আলোচনা করব। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। আমি নিজেও দীর্ঘদিন ধরে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন নিয়ে কাজ করছি এবং আমি ঢাকা হেড ব্রাঞ্চে এসইও যে ব্যাচ গুলো হয় ওইগুলো আমি নিয়ে থাকি। ডিজিটাল মার্কেটিং এর পাশাপাশি সরাসরি এসইও ফুল এসইও যে কোর্স গুলো হয় সেগুলো আমি কন্ট্রোল করি। তো এসইওটা আসলে বিশাল বড় একটা সেক্টর বলতে পারেন। এসইওটা ডিজিটাল মার্কেটিং এরই একটা অংশ। বাট আপনি প্রত্যেকের মুখে এখন এসইও এসইও এই বিষয়টা নিয়ে প্রচুর পরিমাণ শুনবেন যে আমার একটা ওয়েবসাইট আছে আমি এসইও করতে চাই, আমার একটা বিজনেস আছে আমি এসইও করতে চাই, আমার বিজনেসটাকে র্যাঙ্ক করতে চাই, হ্যাঁ বিজনেসটাকে গ্রো করতে চাই, এই জন্য আমার এসইও দরকার। এই বিষয়টা নিয়ে দেখবেন চারপাশে মানে বিভিন্ন আওয়াজ চলে আসে। সবাই শুধু এসইওর উপর নির্ভরশীল যে আমার বিজনেসটাকে এসইও করে আমি একটা ভালো একটা পর্যায়ে নিয়ে চলে যাব। আসলে এসইও জিনিসটা কি বা এসইও ফুল মিনিং? এসইওর ফুল মিনিং হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন আমরা যদি এটা একটা ডেফিনিশন দেখি, আমরা যদি একটু গুগলে সার্চ করি যে হোয়াট ইজ এসইও ইন বাংলা, বাংলাতে এসইও জিনিসটা কি, আমরা এটার ডেফিনিশন যদি দেখি বা এটার গুরুত্ব কি, কাজ কি, প্রকারভেদ কি, অনেক কিছু এখানে দেওয়া আছে। এই যে আমি একটা কিওয়ার্ড লিখে সার্চ করলাম হোয়াট ইজ এসইও ইন বাংলা, এই কিওয়ার্ড এর বিপরীতে গুগল আমাকে কিছু রেজাল্ট দেখাচ্ছে। এই যে রেজাল্ট আপনারা দেখতেছেন সাধারণত প্রথম পেজে আমরা রেজাল্ট দেখতে পাই 10টা ওয়েবসাইটে। এই পেজটাকে বলা হয় সার্চ পেজ। SERP সার্চ, SERP সার্চ। এটার ফুল মিনিং হচ্ছে সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ। তার মানে আমি যখন একটা সার্চ ইঞ্জিনে কোনো কিছু লেগে সার্চ করি তখন সার্চ ইঞ্জিন আমাকে যে রেজাল্ট গুলো দেখায় ওই রেজাল্ট পেজটাকেই মূলত সার্চ পেজ বলা হয়। এখন আসি যে এসইও জিনিসটা কি, তাদের ডেফিনিশন কি বলতেছে। দেখেন এখানে বলতেছে এই অ্যান্সারটা চলে আসছে এআই এর মাধ্যমে, এআই ওভারভিউ। তো এআইটা কি আমরা এখন মোটামুটি সবাই বুঝি যে আর্টিফিশিয়াল কি, বলেন তো। ইন্টেলিজেন্ট। ইন্টেলিজেন্সি। তো এইটার কাজ হচ্ছে কি সে নিজে নিজে কিছু তথ্য আমাদেরকে তৈরি করে দেয় বা বিভিন্ন রিসোর্স থেকে তথ্যগুলো বের করে দেন হচ্ছে আমাদের কাছে সে প্রোভাইড করে। এই জিনিসটা এআই থেকে চলে আসছে। তো গুগলের নিজস্ব একটা এআই আছে যেটার নাম হচ্ছে জেমিনি। তা আমি যখন একটা কিওয়ার্ড লিখে সার্চ করলাম গুগলে তখন জেমিনি আমাকে বাই ডিফল্ট একটা রেজাল্ট এখানে দিছে। তো এখানে কি বলছে দেখেন, এসইও বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন হলো এমন একটি পদ্ধতি, অর্থাৎ এটা এমন একটা মেথড যার মাধ্যমে একটি ওয়েবসাইটকে গুগল বা অন্যান্য সার্চ ইঞ্জিনে ফলাফলের তালিকার প্রথম দিকে মানে টপ র্যাঙ্কে নিয়ে আসার চেষ্টা করা হয়। কোথায় নিয়ে আসে? গুগলে। গুগলের পাশাপাশি অন্যান্য যে সার্চ ইঞ্জিন গুলো আছে সেসব সার্চ ইঞ্জিনেও যদি আপনি টপ র্যাঙ্কিং এ নিয়ে আসতে চান তাহলে আপনাকে এই সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের যে মেথড বা পদ্ধতি সেটাকে আপনার কি করতে হবে? ফলো করতে হবে এবং সেটা ফলো করে আপনাকে কাজ করতে হবে। এর লক্ষ্য হলো অর্গানিক বা ফ্রি ট্রাফিক বৃদ্ধি করা। এখন অর্গানিক জিনিসটাই, অর্গানিক জিনিসটা মানে হচ্ছে যেখানে কোনো ধরনের ইনভেস্টমেন্টের প্রয়োজন নাই, কোনো ধরনের টাকা পয়সা এখানে ইনভেস্ট করতে হবে না, উইদাউট এনি পেইড মার্কেটিং ছাড়া আপনি হোয়াইট হেড মেথডে যে মার্কেটিংটা করবেন, যে এসইওটা করবেন সেটাই হচ্ছে অর্গানিক। তো অর্গানিক। অর্গানিক ভাবে যদি আমরা এসইও করি তাহলে সেটা লং লাস্টিং হবে। আর যেটা লং লাস্টিং হয় সেটার মাধ্যমে আপনি ফ্রি ট্রাফিক প্রচুর পরিমাণে পাবেন, অর্থাৎ বৃদ্ধি করতে পারবেন ডে বাই ডে, আপনি সেটার পরিমাণ আপনার বাড়বে। জি এটি স্যার। কিওয়ার্ড রিসার্চ, কন্টেন্ট তৈরি, লিঙ্ক বিল্ডিং এর মাধ্যমে করা হয়। এখন হয়তো বা আপনারা অনেকে বুঝবেন না বা অনেকে আপনারা জানেন, ধরে নেন যে আপনারা বুঝেন না সেটা কি, যে কিওয়ার্ড জিনিসটা কি আমরা এটা বুঝি না, বা কিওয়ার্ড রিসার্চ কিভাবে করতে হয় সেটা আমরা বুঝি না, কিভাবে একটা কন্টেন্ট তৈরি করতে হয় সেটাও আমরা বুঝি না, বা কিভাবে একটা লিঙ্ক বিল্ডিং করতে হয় সেটাও আমরা বুঝি না। বাট এতটুকু মনে রাখেন, এসইও করতে গেলে
এই বিষয়গুলো আমাকে কি করতে হবে, ফলো করতে হবে। এই বিষয়গুলো যদি আমরা মেনে কাজ করি তাহলে আমাদের অর্গানিক এসইওটা খুব ভালো পর্যায়ে যাবে এবং এটার মাধ্যমে আমরা ট্রাফিক জেনারেট করতে পারবো। তো এখানে যে বিষয়গুলো আছে, কিওয়ার্ড রিসার্চ, কন্টেন্ট তৈরি, লিঙ্ক বিল্ডিং, প্রত্যেকটা জিনিস আমরা ধাপে ধাপে দেখবো। এসইওর মূল উদ্দেশ্য হলো ওয়েবসাইটের দৃশ্যমান বা ভিজিবিলিটি বাড়ানো। তার মানে হচ্ছে যেন মানুষজন আপনার ওয়েবসাইটটা নিমিষের মধ্যেই দেখতে পারে। আমি একটা কিছু লিখে সার্চ করলাম, ইজিলি যেন দেখা যায়। তো এই ইজিলি দেখানোর জন্যই মূলত আমাদের সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের কাজগুলো করতে হবে। এখন এই যে এসইও সম্পর্কে বিস্তারিত এখানে দেওয়া আছে, যেটা পূর্ণরূপ হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এটা মুখস্থ করে ফেলতে হবে। আমরা অনেকেই এসইও এসইও শুধু নাম শুনেছি, বাট এটার ফুল মিনিং সম্পর্কে আমাদের তেমন ধারণা নাই। অনেকেই বলতে পারি না, শুধু এসইও এই জিনিসটা শুনছি, আসলে এসইও জিনিসটা কি, এটা ফুল মিনিং কি, এটা আমরা জানি না। বা আমি অনেক সময় আপনাদের অনেকবার বলেছিলাম, আমি যখন কাউকে একটা জিজ্ঞাসা করি যে এসইও কি, হ্যাঁ, বা হচ্ছে সিটিআর কি, সিপিসি কি, তারা এটা শুধু ফুল মিনিং বলে। এসইও আর সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের মধ্যে তো কোনো পার্থক্য নাই। আমি তো এটা ফুল মিনিং জিজ্ঞাসা করি নাই। আমি জিজ্ঞাসা করেছি কি, হোয়াট ইজ সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, হোয়াট ইজ এসইও, আপনি দিবেন ডেফিনিশন, যে জিনিসটা কি, জিনিসটা কিভাবে কাজ করে। দেন এটার কাজ কি আবার শর্ট করে এখানে এটাকে আপনারা মেটা হিসেবে ধরতে পারেন। শর্ট একটা সামারি হিসেবে এখন দিয়ে দিছে যেটার কাজ কি। এটি কোনো ওয়েবসাইট বা আর্টিকেলের মান উন্নত করে সার্চ রেজাল্টের প্রথম পৃষ্ঠায় আসার সুযোগ করে দেয়। সুযোগ তৈরি করে। এই যে আমি একটা জিনিস লিখে যে সার্চ করলাম হোয়াট ইজ এসইও ইন বাংলা, আমি যদি নিচের দিকে যাই, প্রথমে কিন্তু আমরা যে পেজে আছি এটাকে কি পেজ বলে, ফার্স্ট পেজ। এস আমরা ই প্রথম পেজে আছি, প্রথম পেজে আছি। এস এরকম এখানে 10টা দেখাচ্ছে, আমি যদি 10-এ ক্লিক দিই দেখবেন আবার যদি আরো রেজাল্ট থাকে তাহলে এটা বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। তো একটা পার্সনের বা একজন বায়ারের বা আমাদের মেন টার্গেটই হচ্ছে যে একজন ইউজার বা ট্রাফিক যেটা লিখে এখানে সার্চ করুক সবার প্রথমে যেন আমাকে প্রথমে পায়। যেন আমাদেরটা আসে। আমাদের মেন টার্গেট থাকবে কি, যে প্রথম পেজ আমার থাকতে হবে। এখন প্রথম পেজে থাকতে গেলে আপনার মার্কেট রিসার্চ করতে হবে, কম্পিটিটর রিসার্চ করতে হবে, কম্পিটিটর অ্যানালাইসিস করতে হবে। কোন বিষয়টা আমাকে অ্যানালাইসিস করে বের করলে আমার জন্য সহজ হবে র্যাঙ্কিং এ আসার জন্য, সেটাও আপনাকে বের করতে হবে। সো এগুলো প্রত্যেকটা জিনিস আপনি পেড মার্কেটিং ছাড়াই করতে পারবেন, মানে উইদাউট কোনো পেড রিসোর্স। আপনি চাইলে ফ্রি রিসোর্স গুলো ব্যবহার করেও আপনি এই জিনিসগুলো অ্যানালাইসিস করতে পারবেন। এখন আসি প্রকারভেদ। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এটা কত প্রকার হয়, এখানে বলা আছে সাধারণত 3 ধরনের হয়ে থাকে। তো এটা নিয়ে অনেক মতবাদ আছে। অনেকে বলবে যে এসইও সাধারণত 2 ধরনের, একটা হচ্ছে অন পেজ এসইও, আর একটা কি, অফ পেজ এসইও। এখন বলতে পারেন তাহলে টেকনিক্যাল এসইওটা কি। টেকনিক্যাল এসইওটা ওয়ান কাইন্ড অফ এই দুইটার উপর ভিত্তি করেই হয়। টেকনিক্যাল এসইও মানে হচ্ছে মাঝে মাঝে আমরা দেখব যে কিছু সরকারি ওয়েবসাইট আছে, যেসব ওয়েবসাইট আপনারা খেয়াল করবেন, বিশেষ করে যখন আমাদের এসএসসি ইন্টারের রেজাল্ট দেয় ওই দিন আমরা ওইসব ওয়েবসাইট গুলোতে প্রবেশই করতে পারি না। বারবার রিলোড দিতে হয়, তারপর হচ্ছে সার্ভার জ্যাম হয়ে যায়, কুকিজ জ্যাম হয়ে যায়, যার কারণে এটা রিলোড হয় না, অনেক কষ্ট করতে হয়। এই যে প্রবলেম গুলো, এই প্রবলেম গুলোর কাজই হচ্ছে, সলভ করার কাজই হচ্ছে টেকনিক্যাল এসইও কাজ। তো যদিও এটাকে সরাসরি এসইওর প্রকার ভেদে ধরা হয় না, অনেক ক্ষেত্রেই ধরা হয় না, বাট সাধারণত আমরা বলে থাকি এসইও সাধারণত 2 ধরনের। একটা হচ্ছে অন পেজ এসইও, আর একটা কি, অফ পেজ অফ এসইও। পেজ এসিও। এখন বলতে পারেন যে স্যার অন পেজ এসইও জিনিসটা কি, এগুলো নিয়ে আমরা একটু পরে কথা বলতেছি, বা অফ পেজ এসইও কি বা টেকনিক্যাল এসইও কি, এগুলো নিয়ে আরো বিস্তারিত পরে কথা বলবো। এখন কথা হচ্ছে এটা কেন গুরুত্বপূর্ণ। এসইওর মাধ্যমে অর্গানিক ভিজিটর বা ট্রাফিক বৃদ্ধি করা যায়। অনেক সময় আমি অনেকজনকে জিজ্ঞাসা করি যে ভিজিটর কি আর ট্রাফিক কি, অনেকেই এইটার অ্যান্সার বলতে পারে। ভিজিটর জিনিসটা, ট্রাফিক জিনিসটার অ্যান্সার অনেকেই বলতে পারে। সো এটা একটু মাথায় রাখতে হবে, ভিজিটর যা ট্রাফিকও তা, ট্রাফিকও যা ভিজিটরও তা, একই জিনিস। আপনার আমার মতো কোনো একজন ব্যক্তি বা পার্সন আমার ওয়েবসাইট ভিজিট করছে, যা ব্লগিং বা অনলাইন ব্যবসার জন্য অত্যন্ত কি প্রয়োজন। তার মানে এটা এই কারণে সব থেকে বেশি ব্যবহার করা হয়। কৌশল, এসইও কৌশলগুলো মূলত 3 ধরনের। হ্যাঁ, কৌশলগুলো আমাদের মাথায় রাখতে হবে। ওই যে আমি একটু আগে বললাম, একটা হচ্ছে ওয়াইড হেড মেথড, তার মানে যেটা
ইথিক্যাল, নৈতিকতা যেটা ঠিক আছে, আপনি যেটা রুলস মেনে কাজ করবেন সেটাকে হোয়াইট হেড মেথড বলা হয়। এই যে এখানে লেখা আছে হোয়াইট হেড, যেটা আমরা গাইডলাইন মেনে কাজ করব। আরেকটা কি, ব্ল্যাক হেড মেথড, মানে গাইডলাইন অমান্য করা। মানে গুগল থেকে আপনাকে নির্দিষ্ট একটা গাইডলাইন দিয়ে দিছে, আপনাকে একটা রুলস ধরিয়ে দিছে, কিন্তু আপনি সেই রুলসটাকে ফলো করতেছেন না। তো এই রুলসটাকে যদি আমরা ফলো না করি, সেই ক্ষেত্রে কিন্তু আমরা কি অর্গানিক ভাবে বেটার ওয়েতে কিন্তু আমরা এসইওটা করতেছি না। তখন হয়তো বা আমরা কিছুদিন ভালো একটা রেজাল্ট পাবো, কিন্তু ডে বাই ডে কিন্তু আমাদের রেজাল্টটা আবার নিচের দিকে চলে আসে। তা হচ্ছে গ্রে হেড, মানে মিশ্রণ, দুইটার সমন্বয়ে যদি আমরা কাজ করি তখন সেটাকে গ্রে হেড বলে। তো এই কমন কোশ্চেন গুলো বা কমন অ্যান্সার গুলো আমাদের মনে রাখতে হবে, যে কমন যেগুলো আছে, যে এসইওর পূর্ণরূপ কি, এসইওর প্রকারভেদ কি, এটার মেইন কাজ কি, এটা কেন গুরুত্বপূর্ণ, এটা কয়টা কৌশলে করা যায়, এই জিনিসগুলো আপনারা সরাসরি মনে রাখবেন বা মুখস্থ করে ফেলবেন। এগুলো জানতেই হবে। যখন একজন ক্লায়েন্টের সাথে আমরা কাজ করি, ক্লায়েন্ট অনেক সময় জিজ্ঞাসা করে তুমি কোন কৌশলটা ব্যবহার করো বেশি, কোন মেথডটা ব্যবহার করলে তোমার জন্য ভালো মনে হয়, আমি কি হোয়াইট হেডে যাব নাকি হচ্ছে ব্ল্যাক হেড মেথডে যাব। অনেক সময় ক্লায়েন্টের সাথে হোয়াইট হেড। কমিউনিটি বাইরের কমিউনিকেশন প্রপার ভাবে করতে হয়, কারণ ক্লায়েন্টরা অনেক সময় বুঝে না, এই জিনিস সম্পর্কে অবগত না, এসইও কিভাবে করে এগুলো বুঝে না। ক্লায়েন্ট বলবে যে এসইও জিনিসটা কি আমাকে প্রপার ভাবে বুঝিয়ে দেন, দেন হচ্ছে আমি এটা নিয়ে সামনে এগোতে চাই। তখন তাকে বিস্তারিত বলতে হবে যে এই জিনিসগুলো যদি ফলো করেন, এই রুলস গুলো যদি আপনি মেনে কাজ করেন, তাহলে আপনি এখান থেকে একটা ভালো আউটপুট নিয়ে আসতে পারবেন। এখন আপনি যদি না জানেন এগুলো সম্পর্কে, তাহলে ক্লায়েন্টকে কি বুঝাবেন? আপনি জানেন কি ব্যাকলিংকস, আপনি জানেন কি শুধুমাত্র কিভাবে পোস্ট করতে হয়, আপনি জানেন কি শুধুমাত্র কিওয়ার্ড রিসার্চ, এই একটা দুইটা শিখে এসইও অপটিমাইজার হওয়া যায় না, এসইও এক্সপার্ট হওয়া যায় না। বাংলাদেশের প্রত্যেকটা ইন্ডাস্ট্রিতে বর্তমানে, আইটি বলেন, কর্পোরেট বলেন, বিজনেস কোম্পানিগুলো বলেন, যে যত ধরনের কোম্পানি আছে, প্রত্যেকটা কোম্পানিতে এখন ডিজিটাল মার্কেটারের পাশাপাশি তারা আলাদা করে একজন এসইও স্পেশালিস্ট হায়ার করে। জি এই জন্য স্যার। এসইওটা খুবই ইম্পর্টেন্ট। আপনারা ইদানিং জেনেছেন যে এইও, জিইও, এরকম অনেক ধরনের কিছু চলে আসছে। এখন আমরা কিন্তু চাইলে ইআই ভিত্তিক এসইও করতে পারি। আপনি চ্যাট জিপিটিতে আমার আমার নাম লিখে সার্চ করেন, দেখেন সে কিছু তথ্য দিবে। বা আপনার নাম লিখে যদি সার্চ করেন, দেখবেন আপনার তথ্য নাই। তার কারণ নাই হচ্ছে স্যার। চ্যাট বলেন, জেমিনি বলেন, গ্রক বলেন, তাদের কাছে আপনার প্রপার ডাটা গুলো কি নাই, ভান্ডার করা নাই, যাওয়া নাই, টেক্সট করা নাই। এজন্য চ্যাট জিপিটি কে বেশি বেশি ব্যবহার করতে হবে, জেমিনি কে বেশি বেশি ব্যবহার করতে হবে। আপনার নিজের সম্পর্কে প্রপার ডাটা তাদেরকে দিতে হবে। বলবেন আমার নাম এইটা, আমি এই কাজ করি। যদি কেউ তোমার কাছে আমার নাম লিখে সার্চ করে, তুমি তাকে কি কি তথ্য দিবা? হ্যাঁ, দেখবেন যত তাকে ইউজ করবেন, সে তত আপডেট হবে। প্রত্যেকটা এআই মেমোরি আপডেট করে। তার কাছে যে ডাটাগুলো নাই, সেই ডাটাগুলো যদি আপনি তার কাছে পৌঁছে দেন, সে ডাটাগুলো জমা রাখবে। পরবর্তীতে কেউ যদি সেসব নির্দিষ্ট কিওয়ার্ড লিখে এআই কে দিয়ে সার্চ করে, তখন দেখবেন ওই ডাটাগুলো তারা স্যার, দেখতে পাবে। আপনার বলেন। নামে সার্চ করছি, রেজাল্ট চলে আসছে চ্যাট জিপিটিতে। হ্যাঁ, এখন ওই যে প্রপার আপনাকে ডে বাই ডে অ্যাসে করতে হবে। তারপরে ধরেন আমার এটা বহুত আগে করা, আমি প্রতিনিয়ত যদি আমি আপডেট করতাম, বিভিন্ন কিওয়ার্ড দিয়ে যদি সার্চ করতাম, ধরেন আমার নাম লিখে সার্চ করতেছেন, বাট অন্য কোনো কিওয়ার্ড ধরে সার্চ করলে কিন্তু পাবেন না। হ্যাঁ, এখন যদি ফাইবার আমি, থেকে দিছে এই এগুলা। হ্যাঁ অনেক কিছুই দিতে পারে। এখন লাইক এরকম ভাবে আপনার ইনফরমেশন গুলো দিয়েও এআই কে বুঝাইতে হবে যে উনি কে, উনি কি করে, কোথায় আছে, সকল ডিটেলস যদি আপনি তাকে দেন, একটা সময় দেখবেন আপনার নাম বা ডিজিটাল মার্কেটার অনেক কিছু লিখে সার্চ করলে দেখবেন আপনাকে এআই গুলো খুঁজে পাবে বা বিভিন্ন মানুষকে তথ্যগুলো দিবে। তো এখন আপনারা জানেন যে এআই ভিত্তিক ডিজিটাল মার্কেটিং, এআই ভিত্তিক এসইও সবকিছু এআই ভিত্তিক হয়ে গেছে, বা ডিজাইনও কিন্তু এখন এআই ভিত্তিক হয়ে গেছে। সো এআই এর সাথে আমাদের সম্পর্ক ভালো থাকতে হবে। এআইটা কিভাবে কাজ করে, এটা দিয়ে কিভাবে কাজ করলে আমি ভালো রেজাল্ট পাবো, এই সম্পর্কে আমাদের বেটার আইডিয়া থাকতে হবে। আমি দেখাবো আপনাদের, চেষ্টা করব এআই কন্টেন্ট ক্রিয়েশন গুলো দেখানোর জন্য, এআইটা কিভাবে ব্যবহার করতে হয়, কিভাবে এআই দিয়ে ডিজাইন করতে হয়, কিভাবে এআই দিয়ে একটা ভিডিও তৈরি করতে হয়, একটা ইমেজ থেকে কিভাবে ভিডিও তৈরি করা যায়। হ্যাঁ, এইগুলো দেখাবো। তো কারণ এখন বর্তমানে ডিজিটাল মার্কেটিং এর মার্কেটার যারা আছে, তারা যদি এইসব সম্পর্কে ধারণা না থাকে, তাহলে অনেক পিছিয়ে যাচ্ছে। কারণ
কিছুদিন আগে আমি যদি বলি, আমার একজন ক্লায়েন্ট আসছে, ফেসবুকের একটা ক্লায়েন্ট। তো সে তার ফেসবুক এডস এর জন্য সে আমাকে একটা অর্ডার প্লেস করছে। তো তার যে প্রোডাক্ট, আমি দেখলাম এই প্রোডাক্টের ইমেজ দিয়ে যদি আমি অ্যাড রান করি, তাহলে আসলে দিন শেষে রেজাল্ট তেমন একটা ভালো আসবে না, প্রোডাক্ট সেল আসবে না। আমি তার থেকে কিছু প্রোডাক্টের ইমেজ কালেক্ট করছি, সেই ইমেজ গুলো দিয়ে আমি এআই দিয়ে খুব সুন্দর করে একটা ভিডিও জেনারেট করছি, এবং সেই ভিডিওটার মধ্যে সাউন্ড ইফেক্ট দিছি। তারপর হচ্ছে এটাকে এক্সপোর্ট করে এটা দিয়ে অ্যাড রান করছি, এবং এটা দিয়ে খুব ভালো একটা রেজাল্ট আসছে। এবং এই যে ভিডিওটা আমি জেনারেট করলাম, এই ভিডিওটার জন্য আমি আলাদা একটা এক্সট্রা চার্জ নিয়ে নিয়েছি ক্লায়েন্ট থেকে। সো টেকনিক জানতে হবে, ক্লায়েন্টকে বুঝাইতে হবে, ভাই তোমার এটা ভালো না, এটা আমি করে দিচ্ছি। তখন দেখবেন আপনি এটা থেকে আরো ভালো আউটপুট নিয়ে আসতে পারবেন। তো এখানে যে কোশ্চেন গুলো আছে, এই অ্যান্সার গুলো আমি কিভাবে বের করলাম? এগুলো হচ্ছে আমি বের করলাম আহ কিসের মাধ্যমে? সেটা হচ্ছে সার্চ ইঞ্জিনের মাধ্যমে, ইন্টারনেট ব্রাউজিং করে আমি হচ্ছে অ্যান্সার গুলো এখান থেকে বের করে নিয়ে আসছি। আচ্ছা, সবাই একটু ওয়েট করেন, আমার একটা কল। আচ্ছা, তো আপনারাও এইভাবে হচ্ছে ইন্টারনেট ব্রাউজিং করবেন, ব্রাউজিং করে করে তথ্যগুলো এখান থেকে কালেক্ট করবেন। যে যত পারেন তথ্য কালেক্ট করবেন, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে আরো সুন্দরভাবে। আরো অনেক কিছু আছে, বিভিন্ন ওয়েবসাইট আছে, এসইও কি, এসইও কিভাবে কাজ করতে হয়, অনেক কিছু আছে, হ্যাঁ। তো এইসব থেকে আরো আইডিয়া নিই। তা আমরা একটু যাই, এখানে এখানে কি কি ছিল, হোয়াট ইজ এসইও, আমরা বুঝতে পারছি যে এসইও জিনিসটা কি। এখন যদি আসি, হোয়াই এ বায়ার ডু এসইও, একজন বায়ার এসইও কেন করতে চায়, যদি আপনাকে কেউ জিজ্ঞাসা করে। আমি এই কোশ্চেনটা অনেকবার ক্লায়েন্ট থেকে পাইছি। ক্লায়েন্ট আমাকে এসে জিজ্ঞাসা করে, একজন বায়ার কেন এসইও করবে, আপনি এটা আমাকে বিস্তারিত বুঝান। আমি এমনও আছে যে একজন ক্লায়েন্টের সাথে 3 দিন টানা 3 দিন কমিউনিকেশন করে দেন হচ্ছে তার থেকে অর্ডার নিছি। এই জন্য আমি মাঝে মাঝেই বলি যে অনেকেই আছে, ক্লায়েন্ট মেসেজ দিছে, আমি ওই পর্যন্ত সীমাবদ্ধ, কিন্তু ক্লায়েন্টকে যে পড়াইতে হবে, তাকে যে জিনিসটা সম্পর্কে বুঝাইতে হবে, এই গুরুত্ব সম্পর্কে বুঝাইতে হবে, এটাই আমরা বুঝি না। মেসেজ তো সবাই পায়, ওখান থেকে অর্ডার কয়টা কনভার্ট করতে পারছেন, সেটা নিজের ক্রিয়েটিভ থেকে বের করে নিয়ে আসতে হবে, তাকে বুঝাইতে হবে, ভাই এটা করলে এটা হবে, ওইটা করলে ওইটা হবে। তো একজন বায়ার এসইও কেন করবে? একদম সহজ করে শর্ট অ্যান্সার হচ্ছে ওয়েব র্যাঙ্কিং এর জন্য। এখন ক্লায়েন্টকে বুঝাইতে হবে যে আপনার ওয়েবসাইটটা যদি ওয়েব র্যাঙ্কিং এ আপনি নিয়ে আসতে পারেন, তাহলে আপনার কি আসবে, সেটা দিয়ে আপনার পটেনশিয়াল কাস্টমারদের ডাটা পাবেন, সেটার মাধ্যমে আপনি সেলস পাবেন, আপনার ইনকেস রেভিনিউ হবে, আপনার ওয়েবসাইটটা অর্গানিক ভাবে র্যাঙ্কিং এ থাকবে। ডে বাই ডে যখন আপনি এটা মেনটেনেন্স করবেন, একটা সময় গিয়ে আপনার এই কোম্পানিটা একটা ব্র্যান্ডে রূপান্তরিত হবে। তো এই জিনিসগুলো তাকে যদি একদম প্রপার ভাবে গাইডলাইন দিতে পারেন, সুন্দরভাবে বুঝাইতে পারেন, তাহলে কিন্তু ক্লায়েন্ট থেকে কাজ নিয়ে আসা কোনো ব্যাপারই না। খুব ইজিলি আপনি তার থেকে অর্ডার কনভার্ট করে নিয়ে আসতে পারবেন। এখন ক্লায়েন্ট জিজ্ঞাসা করলো যে এসইউ কি, এসইউ কেন করব, আপনি অ্যান্সারই দিতে পারতেছেন না, আপনি শুধু এসইউ ডেফিনিশন দিয়ে যাচ্ছেন। ক্লায়েন্ট যদি বলে যে আমাকে এসইউর একটা ফানেল জেনারেট করে দাও, এখন এসইউর ফানেল কি হতে পারে? এতদিন তো শিখে আসছেন যে মার্কেটিং ফানেল, হ্যাঁ, অ্যাওয়ারনেস থেকে সেলস, তো ঘুরে ফিরে একই জিনিস, বাট আপনাকে এসইউর ফানেলটা আরো সুন্দরভাবে বুঝাইতে হবে তাকে। সে যদি বলে যে ওই ওরকম শর্টকাট মেথডে আমি যাব না, সে যদি বলে যে আমাকে A to Z আমার ওয়েবসাইটটা নিয়ে কেমন কি করতে হবে, কি কি করতে হবে, প্রত্যেকটা জিনিস আমাকে একটা ফাইনাল ক্রিয়েট করে দাও। প্রথমে তার থেকে ওয়েবসাইটের লিঙ্ক নিতে হবে, ওয়েবসাইটের লিঙ্কটা অপটিমাইজ করা আছে কিনা, সেটাতে এইচটিটিপিএস যুক্ত আছে কিনা। এটা কি আমরা বুঝি এইচটিটিপিএস টা কি? স্যার ওই যে হ্যাঁ, সিকিউরিটি, মানে হাইপার টেক্সট কি যেন স্যার বলে গেছি। ই লার্নিং এন্ড আর্নিং লিমিটেড, এই ওয়েবসাইটটাতে যদি যাই, এটা কি সিকিউর কিনা বলেন তো? হ্যাঁ, এই সিকিউর। যে এখানে যে লেখা আছে কানেকশন ইজ সিকিউর, একটা ওয়েবসাইট র্যাঙ্কিং এর ক্ষেত্রে এইচটিটিপিএস ও কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এখানেও আমাদের কি রাখতে হবে? সিকিউর থাকতে হবে, কানেকশন ইজ সিকিউর। এইচটিটিপিএস যখন আপনি একটা ডোমেইন কিনবেন, ওই ডোমেইন কেনার সময় এইসব সিকিউর এইচটিটিপিএস টা কিনা যায়। সো এটা আছে কিনা এটাও এনশিওর করতে হবে। তো এটা যদি থাকে, এটার থেকে একটা ভালো আউটপুট আপনার।
আচ্ছা, আমার আরো একটা কল আসছিল যার কারণে ডিস্টার্ব লাগছে। হ্যাঁ, স্যার অফ রাখছেন। স্যার আচ্ছা, বলতেছি, এই যে এটা কি হচ্ছে যখন ডোমেন কেনা হয় তখনই হচ্ছে এই এইচটিটিপিএস বা হ্যাঁ, এইচটিটিপি যখন আপনি ডোমেইন কিনবেন ওই ডোমেইন সার্ভার থেকে তারা এটা অ্যাড করে দিবে। যখন কিনবেন তখন এটা অ্যাড করে সরাসরি কিনা যায়, যে HTTPS সহ মিলি। তো এটা হচ্ছে সিকিউর আর কি, আপনার ওয়েবসাইটটাকে এটা থাকলে সিকিউর দেখাবে। তো এই জিনিসটা কিন্তু এসইও তেও প্রভাব ফেলে। তো আপনি স্যার যখন একটা ক্লায়েন্টের জন্য কাজ করবেন তখন ক্লায়েন্টকে বলবেন যে আপনার ওয়েবসাইটে HTTPS অ্যাড করা আছে কিনা, বা এটা আলাদা করে পরবর্তীতে অ্যাড করা যায়। হ্যাঁ, বলেন। স্যার এটাই কি এসএসএল সিকিউরিটি? SSL সিকিউরিটি, রাইট। স্যার এটা যদি হচ্ছে অ্যাড কারো না থাকে তাহলে এটা অ্যাড করা যাবে পরবর্তীতে? হ্যাঁ, এটা অ্যাড করা যাবে, এটা অ্যাড করা যাবে। এটা এটা যদি আমাদের কাজ না, ডেভেলপারের কাজ। ও বললে এটা অ্যাড করে দিবে। আচ্ছা, দেন হচ্ছে এটা তাকে বলতে হবে যে আপনার ওয়েবসাইটটা সিকিউর আছে কিনা, ওয়েবসাইটটাতে কি টপিক নিয়ে কাজ করেন, সেটা জানতে হবে। দেন হচ্ছে আমরা কোন কোন টেকনিকে যাব, অফ পেজ এসইও, অন পেজ এসইও, টেকনিক্যাল এসইও, লোকাল এসইও, ধাপে ধাপে একটা ফানেল তৈরি করে দিতে হবে। এখন ক্লায়েন্ট কে আবার বলতে হবে যে তার বাজেট কেমন, তার বাজেটটা জেনে দেন হচ্ছে আমরা ফানেলটা ক্রিয়েট করবো। এখন ক্লায়েন্ট বলছে তার বাজেট $50, তার জন্য তো এত বড় ফানেল ক্রিয়েট করে লাভ নাই, তার জন্য জাস্ট শর্টকাট কিছু মেথড আমরা ব্যবহার করব। দেন হচ্ছে যার বাজেট বেশি তার জন্য ফানেলের পরিমাণটাও বেশি, তার জন্য প্ল্যানও অনেক বড়। সো ওইভাবে হচ্ছে আমরা প্ল্যান ট্যান বানিয়ে দেন হচ্ছে বায়ারকে বুঝাইলে এখান থেকে আমরা একটা ভালো আউটপুট নিয়ে আসতে পারবো। তারপর কি আছে, হোয়াট ইজ সার্চ ইঞ্জিন। সার্চ ইঞ্জিন কি? তো আমরা এসইউটা যেখানে করি সেটাই হচ্ছে সার্চ ইঞ্জিন। এখন এসইউ কোথায় করি? এসইউ করি আমরা গুগলে। এই যে বাই ডিফল্ট আমাদের এখানে গুগল আছে। তা আমরা গুগলে গিয়ে যদি কোনো কিছু লিখে সার্চ করি, যেটা আমরা পাই সেটা এসইউর মাধ্যমে আসে। আমি যদি এখানে সার্চ করি ওয়েব হোস্টিং, ওয়েব হোস্টিং ইউকে, লাইক ধরেন এটা লিখে সার্চ করলাম, এখানে কি লেখা আছে? স্পন্সর্ড রেজাল্ট, এটা অ্যাড এর মাধ্যমে ব্যাংকে। এইটা অ্যাডভার্টাইজিং এর মাধ্যমে আসছে, এটা কিন্তু অর্গানিক এসইওর মাধ্যমে আসে নাই। জি স্যার। এসইওর আবার ধরন কিন্তু দুইটাও বলা চলে, একটা হচ্ছে ফ্রি এসইও আর একটা হচ্ছে পেইড পেইড। এসইও। এখন ফ্রি কোনটা, পেইড কোনটা? যে এসইওটা আমরা অন পেজ, অফ পেজ, টেকনিক্যাল, লোকাল এসইও সবকিছু করে আমরা র্যাঙ্কিং এ নিয়ে আসবো, সেটাই হচ্ছে অর্গানিক এসইও বা ফ্রি এসইও। আর যে এসইওটা করতে গেলে আমার টাকা পয়সা লাগবে এবং টাকা পয়সা দিয়ে আমি গুগলে র্যাঙ্কিং এ থাকবো, সেটাকে বলা হয় পেইড এসইও। এই যে আমি ওয়েব হোস্টিং ইউকে লিখে সার্চ করার পর দেখেন এখানে একটা ওয়েবসাইট আসছে, এখানে একটা আসছে। এখন আমি যদি এগুলো হাইড করে দিতে চাই এখান থেকে হাইড করে দিতে পারবো। স্পন্সর রেজাল্ট মানেই হচ্ছে এগুলো পেড মার্কেটিং এর মাধ্যমে আসছে। তাহলে পেড মার্কেটিংটা কোথায় করছে? সেটা হচ্ছে গুগল অ্যাডস। গুগল অ্যাডসে। অ্যাডস এর মাধ্যমে সে পেড মার্কেটিং করে সে ওয়েব র্যাঙ্কিং এ চলে আসছে। গুগলকে যতদিন সে পেমেন্ট করবে বা গুগলকে যতদিন সে সিপিসি দিতে থাকবে ততদিনই গুগল এই ওয়েবসাইটটাকে র্যাঙ্কিং এ রাখবে। আমি যতদিন টাকা দিব ততদিন র্যাঙ্কিং। গুগলকে যদি টাকা দেওয়া আজকে অফ করে দিই তাহলে আর এই স্পন্সর রেজাল্টে আমাকে দেখাবে। তো এটা কিন্তু টেম্পোরারি। এখন একজন ক্লায়েন্ট প্রতিদিনই সে চাইবে না তার পকেটে টাকা খরচ করে সে ভিজিটর নিয়ে আসে, এটা যেহেতু টেম্পোরারি। কিন্তু এটা যদি অর্গানিক ভাবে র্যাঙ্কিং এ নিয়ে আসা যেত তাহলে কিন্তু এটা দিয়ে প্রচুর পরিমাণ ভিজিটর নিয়ে আসা সম্ভব। দেখেন আমি ওয়েব হোস্টিং ইউকে লিখে সার্চ করার পর প্রথমেই যে ওয়েবসাইটটা আসছে এই ওয়েবসাইটের নামই হচ্ছে ওয়েব হোস্টিং ইউকে। আমি কিন্তু জানিও না যে ওয়েব হোস্টিং ইউকে দিয়ে কোনো ওয়েবসাইট আছে কিনা, আমি জাস্ট কিওয়ার্ডটা লিখে সার্চ করলাম। এখন দেখেন তার ওয়েবসাইটটা গুগলে সহজে র্যাঙ্কিং এ নিয়ে আসার জন্য সে কিন্তু এখানে একটা ট্রিক্স খাটাইছে। ট্রিক্সটা কি? সে তার ওয়েবসাইটের নামের সাথে মিল রেখেই সে কিন্তু এই কিওয়ার্ডটা দিয়ে কাজ করছে। বা সে যদি সে যেহেতু ইউকে তে থাকে, সে ইউকে তে তার ওয়েবসাইটে র্যাঙ্কিং করতে চায়, সেক্ষেত্রে সে এই কিওয়ার্ডটাকে চুজ করে এই কিওয়ার্ড রিলেটেডই একটা কি করছে, ডোমেইন কিনে ফেলছে। এতে করে তার ওয়েবসাইট র্যাঙ্কিংটা কিন্তু তুলনামূলক সহজ হয়ে যাচ্ছে, যে আমার কিওয়ার্ড এর সাথে মিল রেখে আমার ডোমেনের নামটাও চলে আসছে। এমনিতেই যেহেতু এই নামটা লিখে মানুষজন সার্চ করে, সেহেতু আমি যদি এটার সাথে মিল রেখে কাজ করতে পারি তাহলে আমার জন্য ভালো। তো এই জিনিসটা কিন্তু আপনারাও চাইলে ফলো করতে পারেন। যখন একটা টপিকের উপর কাজ করতে চান বা একটা বিজনেস ডেভেলপমেন্ট করতে চান, আপনারা চাইলে প্রথমে কিছু কিওয়ার্ড রিসার্চ করে যে কিওয়ার্ডের কম্পিটিশন লেভেল ভালো, পাশাপাশি যে কিওয়ার্ডটা নিয়ে আপনি কাজ করতে পারবেন, অ্যানালাইসিস করে বুঝতে পারবেন যে না এটা নিয়ে কাজ করা যেতে পারে, সেই কিওয়ার্ডের সাথে মিল রেখে যদি একটা ডোমেইন কিনে ফেলতে পারেন,
এবং সেটা দিয়ে ওয়েবসাইট ক্রিয়েশন করে যদি কাজ করেন তাহলে আপনার জন্য এটা একটা বেস্ট একটা অপশন। আপনার ওয়েবসাইট র্যাঙ্কিং এর ক্ষেত্রে এটা আরো ভালো কাজ করবে। তো আমরা এটাই করি, যখন ক্লায়েন্টের জন্য কাজ করি বা নিজের জন্য একটা ওয়েবসাইট ক্রিয়েট করতে যাই, তখন আমরা ওই ইউনিক নাম, খুব সুন্দর নাম আমার করতে হবে এরকম কোনো প্ল্যানে না, যে কিওয়ার্ড বেস, কিওয়ার্ড রিলেটেড একটা ডোমেনের নাম আমরা বের করি। আর আমি সবসময় একটা কথা বলি আপনাদের, একদম প্রথম দিকে যখন নিশ রিসার্চ দেখাইছিলাম, নিশ রিসার্চ নিয়ে আলোচনা করছিলাম, পাশাপাশি যখন আমরা ডোমেন হোস্টিং নিয়ে একটু আলোচনা করছিলাম, আমি সবসময় বলছি ডোমেনের পাশে যদি বেস্ট এই ওয়ার্ডটা যদি অ্যাড করতে পারেন তাহলে এটা আপনার জন্য ভালো, কারণ এটা ওয়ান কাইন্ড অফ একটা বাইং কিওয়ার্ড। বাইং কিওয়ার্ড কি এগুলো পরে বুঝবো আমরা যখন কিওয়ার্ড রিসার্চে যাব। মানে এগুলোর মানি অবশ্যই। জেনারেট, এগুলোকে মানি জেনারেট কিওয়ার্ড বলা হয়, কারণ এইসব কিওয়ার্ড গুলো মানুষ সার্চ করে অনেক বেশি, সার্চ করে করে এগুলো বেশি ব্যবহার করে, যার কারণে এইসব কিওয়ার্ড গুলো খুবই পপুলার। এগুলো নিয়ে কাজ করতেও আমাদের অনেকটা সুবিধা হয়। দেন হচ্ছে নেমচিপ। এই যে নেমচিপও চলে আসছে। এখন নেমচিপ তো ওয়ার্ল্ড ওয়াইড, নেমচিপ যে শুধুমাত্র বাংলাদেশ নিয়ে কাজ করে, শুধু যে ইউএস নিয়ে কাজ করে ব্যাপারটা কিন্তু তা না, সে ওয়ার্ল্ড ওয়াইড মার্কেটিং করতেছে। তো যেহেতু ওয়েব হোস্টিং ইউকে লেখে সার্চ করলাম, তার মানে আপনি ধরেই নিতে পারতেছেন এই নেমচিপও এই কিওয়ার্ডটা নিয়ে কাজ করে। তো এখানে যেসব ওয়েবসাইট গুলো আসছে, এই যে এখানেও কিছু স্পন্সর রেজাল্ট আসছে, এখানে যে ওয়েবসাইট গুলো আসতেছে, এই প্রত্যেকটা ওয়েবসাইট কিন্তু এই কিওয়ার্ডটা নিয়ে কাজ করতেছে। দেখেন এই যে হোস্টিঙ্গার, হোস্টিঙ্গারের সরাসরি পোস্টের টাইটেলেই ওয়েব হোস্টিং ইউকে লেখা, মানে সেখানে একটা, আবার এখানে দেখেন হোস্টিং ইউকে লেখা, আবার এখানে ওয়েব হোস্টিং আছে, রিলেটেড আছে। এটাকে বলা হয় ব্রড মেজ কিওয়ার্ড। মানে একটা কিওয়ার্ডের মধ্যে সামান্য জিনিসও যদি মিল থাকে তাহলে সেটার কারণেও আমার ওয়েবসাইটটা গুগলে র্যাঙ্কিং এ চলে আসে। আশা করি বুঝতে পারছেন যে কিভাবে কাজটা করে। আর সার্চ ইঞ্জিনটা কি, সার্চ ইঞ্জিন গুগল আছে, আমরা গুগলের জন্য এসইও করি, আমরা এসইও করি বিং এর জন্য। আমরা যদি চাই বিং এ আমাদের ওয়েবসাইটটা র্যাঙ্ক করতে, বিং এর জন্য আলাদাভাবে করতে হবে, গুগলের জন্য আলাদাভাবে করতে হবে। তারপর হচ্ছে আর কি আছে, ইয়াহু আছে, ইয়াহুতে আপনি করতে পারেন, বাইডু আছে। প্রত্যেকটার জন্য আপনি চাইলে এসইও এভাবে করতে পারেন। এটা ইয়াহু.com এ চলে গেছে। তো সার্চ ইঞ্জিন প্রত্যেকটা জিনিসই আছে। তো আমরা চাইলে এগুলোতে আমরা এসইও করে করে আমাদের ওয়েবসাইটটা র্যাঙ্ক করতে পারি। শুধু মনে রাখবেন এসইও হয় সার্চ ইঞ্জিনে। হ্যাঁ, এখন আমরা মাঝে মাঝে একটা জিনিস শুনি যে স্যার আমার ফেসবুক পেজটা আমি এসইও করবো, স্যার আমার ইউটিউব চ্যানেলটা আমি এসইও করবো। আসলে ফেসবুক পেজ বলেন, ইউটিউব বলেন, এগুলো জাস্ট আমরা একটা ওয়ান কাইন্ড অফ ধারণার উপর এসইও করি। আমরা ওখানে কিছু রুলস ফলো করে এসইও করি, বাট দিন শেষে এসইওটা হয় কোথায়, কার জন্য? গুগলের জন্য। গুগলের জন্য। এখন বলতে পারেন যে ইউটিউবে গিয়ে আমরা ভিডিও লিখে সার্চ করি, তখন আমাদের ভিডিওটা র্যাঙ্কিং করে। ওয়ান কাইন্ড অফ ইউটিউবটাও এখন সার্চ ইঞ্জিনের মতো কাজ করতেছে, ফেসবুকটা এখন সার্চ ইঞ্জিনের মতো কাজ করতেছে, কারণ আমরা ওখানে কিওয়ার্ড বসিয়ে বসিয়ে আমরা সার্চ করলে আমরা রিলেটেড রেজাল্ট গুলো পেয়ে যাই। আমরা যখন ইউটিউব এসইও তে যাব তখন বুঝতে পারবেন যে ইউটিউবের ভিডিও কিভাবে এসইও করতে হয়, কিভাবে টাইটেল অপটিমাইজেশন স্যার করতে হয়। আমাদের ইয়েতে কি আছে মডিউলে? হ্যাঁ, দেখাবো এগুলো। আছে কিনা দেখছেন? জানি না স্যার, কিন্তু দেখান স্যার। মানে ইউটিউব এসইওটা মানে এখন আরো বেশি মানে মানুষ চায়। লিস্টে আছে কিনা আমার মনে নাই, ঠিক আছে আমি দেখাবো না। স্যার একটু দেখান প্লিজ, আমাদের ক্লাসেও দেখাতে চেয়ে দেখানো হয়েছিল না। ঠিক আছে, ঠিক আছে। তো ইউটিউব দেন স্যার আমরা, হ্যাঁ, স্যার প্রত্যেকটা সার্চ ইঞ্জিনের জন্য কি আলাদা আলাদা এসইও করতে হয়? আমরা জানতাম যে এখানে একটা গুগলের বিষয় জন্য আছে, করলে নাকি সবগুলোতে এখানে র্যাঙ্ক একটা করে। বিষয় আছে। সেটা হচ্ছে আমরা যখন একটা ওয়েবসাইট ক্রিয়েট করি, সেই ওয়েবসাইট কিন্তু অনেক সময় নিজে নিজেই ইন্ডেক্স হয়ে যায়। এখন নিজে নিজে যখন ইন্ডেক্স হয় তখন সেটা গুগলেও যায়, সেটা বিং এও যায়, সেটা ইয়াহুতেও যায়। তো তখন আমরা এগুলো ব্যাক এন্ডে যে এসইওটা করি, সে এসইওটা যখন করি তখন তিনটা প্ল্যাটফর্মে সমান তালে কাজ করে। আর অনেক সময় দেখা যায় আমরা ওয়েবসাইট ক্রিয়েট করার পর সেই ওয়েবসাইটটা যদি গুগলে সার্চ করি গুগলে পায় না, বিং এ যদি সার্চ করি বিং এ পায় না, ইয়াহুতে যদি সার্চ করি তাও পায় না। তখন আমাদের গুগলে ইন্ডেক্স করানোর জন্য প্রত্যেকটা জিনিসকে রিকোয়েস্ট পাঠাইতে হয়, যেটা টেকনিক্যাল এসইওর একটা পার্ট। তো যখন আমরা সেখানে ইন্ডেক্স করানোর জন্য রিকোয়েস্ট দেই তখন তাদের কিছু ফর্মুলা অনুযায়ী আমাদের কিছু এসইও করতে হয়, যে এসইও গুলো করলে তখন প্রত্যেকটা সার্চ ইঞ্জিনে আমাদের রেজাল্ট গুলো পায়। তবে আপনারা সহজ করে চিন্তা করবেন, প্রত্যেকটা সার্চ ইঞ্জিনের জন্য আমরা আলাদা করে এসইও করব না। আমরা যদি প্রপার ওয়েতে এসইও করি তাহলে বাই ডিফল্ট এই জিনিসগুলো তো কাজ করবে। কিন্তু আমরা টার্গেট নিব কি, গুগল।
যে আমরা চাই গুগলে র্যাঙ্কিংটা নিয়ে আসতে। আপনার ওয়েবসাইট যদি হ্যাঁ ইন্ডেক্স থাকে তাহলে সেটা আপনি যেখানেই করেন না কেন আপনার বাই ডিফল্ট প্রত্যেকটা জায়গায় এটা ইফেক্ট করবে। বাট অনেক সময় করতে হয়, অনেক সময় ক্লায়েন্ট বলে যে আমার কিওয়ার্ডটা লিখে সার্চ করলে গুগলে প্রথম র্যাঙ্কিং এ আসে, কিন্তু আমি যদি বিং এ সার্চ করি আসে না, আমি চাই বিং এ র্যাঙ্কিং করতে। কারণ আপনারা জানেন কিনা, ইউএসএ তে মানুষ গুগল থেকে বিংটাকে সব থেকে বেশি ব্যবহার করে। তো জি সেক্ষেত্রে ক্লায়েন্ট ওয়েবসাইট যদি ইউএস এর হয়, ক্লায়েন্ট বলতেই পারে যে আমি গুগল থেকে আমি বিং এ র্যাঙ্কিং করতে চাই। তখন বিং এর ওয়েবমাস্টার টুলসে গিয়ে আপনার ওয়েবসাইটটাকে ইন্ডেক্স করে দেন হচ্ছে সেখানে এসইও গুলো করতে হবে। তখন দেখবেন এখানেও কাজ করে। বলেন কি বলতে চান? স্যার, বলতেছি আমরা তো হচ্ছে মানে ওয়েবসাইটকে হচ্ছে মানে ইয়ে করি, এসইও করলে যেমন অন পেজ এসইও আমরা হচ্ছে কন্টেন্টের মধ্যে করি, আবার অফ পেজ হুম, এসইও ওয়েবসাইট নিয়েই করি। কিন্তু হুম, উম, এই যে বিং বলেন তারপরে ইউটিউব বলেন এগুলা তো মানে আলাদা না একটু, তাই আলাদা। আর আপনি ওয়েবসাইটটা ইন্ডেক্স করছেন কোথায় সেটা আপনার মাথায় রাখতে হবে। আপনার ওয়েবসাইট অনেক সময় গুগলে পাবে কিন্তু মাইক্রোসফট বিং এ পাবে না। তখন বিং এ ওয়েবমাস্টার টুলস, আপনারা সম্ভবত গুগল সার্চ কনসোলের নাম শুনছেন? জি স্যার। এগুলো ক্লাসে দেখার কথা আপনাদের। গুগল হ্যাঁ সার্চ কনসোল বা জি গুগল স্যার দেখি, ওয়েবমাস্টার বা গুগল অ্যানালাইটিক্স, ওয়েব এই মাস্টার জিনিস দেখুন। নাম শুনে থাকেন। এইগুলোর কাজের মতোই মাইক্রোসফট বিং এও এগুলোর কাজ আছে। মাইক্রোসফট বিং এও ওয়েবমাস্টার টুলস আছে যেটার মাধ্যমে আপনার ওয়েবসাইটটা আপনি মাইক্রোসফট বিং এ ইন্ডেক্স করাতে পারবেন। এখন আপনি সারা বছর গুগল ভিত্তিক কাজ করে যাচ্ছেন, গুগল ওয়েবসাইট পায় কিন্তু বিং এ পায় না, তখন বিং এও আপনাকে টুকটাক কাজ করতে হবে। তখন বিং এও আসবে, বিং এও তখন ওয়েবসাইটটা আসবে। একই মেথড, আপনি গুগল যে বুঝবে, গুগলে র্যাঙ্কিং করা যে পারবে প্রত্যেকটা সার্চ ইঞ্জিনে আপনি পারবেন, এটা নিয়ে কোনো সমস্যা হবে না, সবগুলোতে সম্ভব। আচ্ছা, এখন আসি, আশা করি বুঝতে পারছেন যে সার্চ ইঞ্জিন গুলো কি। তো প্রত্যেকটা সার্চ ইঞ্জিনই আমাদের খুব ইম্পর্টেন্ট। এখন কথা হচ্ছে সার্চ বক্স। বলেন তো সার্চ বক্স কি, হোয়াট ইজ সার্চ বক্স? স্যার আমরা ওই যে যেখানে হচ্ছে কিওয়ার্ডটা লিখে সার্চ করবো এটা সার্চ বক্স। হ্যাঁ, এটা হচ্ছে সার্চ বক্স। এই যে আমি গুগলে আসলাম, এখানে এসে যে বক্সটা আমি দেখতে পারতেছি এটাকে সার্চ বক্স বলা হয়। এই যে এখানে এটাকে স্ক্রিনশট দেখা যাচ্ছে, আমি যে স্ক্রিনশটটা নিলাম, জি জি স্যার। স্যার, দেখা যাচ্ছে। এই যে এখানে যে বক্সটা আমি দেখতে পাচ্ছি, এই বক্সটাতে আমি যেটাই লিখবো এটাকে সার্চ বক্স বলা হয়। এখানে আমরা কিছু একটা লিখে যখন ইন্টার দেই তখন আমাদের রেজাল্ট গুলো আসে। তো গুগলের যদি সার্চ বক্স এটা হয় তাহলে বিং এর কোনটা? স্যার এই এই যে যে এটা। এটা। হ্যাঁ, তাহলে এই যে এখানে লেখা আছে সার্চ দা ওয়েব, মানে ওয়েবে সার্চ করো। তো এখান থেকে আমাদের সার্চ করে আমাদের রেজাল্ট দেখতে হবে। আপনি দেখেন, আমি যদি এখানে এখানে দিই, ওই কিওয়ার্ডটা লিখে এখানে সার্চ করি ওয়েব হোস্টিং ইউপি, দেখি ভুল। এটা নিয়ে রেজাল্ট আসলে কেমন আসে। আহ এই যে দেখেন, প্রথমে কিন্তু ওয়েব হোস্টিং ইউপি আসছে, তার জি মানে এখানে একটা রেজাল্ট পাইলাম। সেকেন্ডটাতে কিন্তু আর নেমচিপ আসলো না, ওখানে কি নেমচিপ আসছিল না? হ্যাঁ সেকেন্ডে ছিল। সেকেন্ডে নেমচিপ আসে নাই। থার্ডে দেখেন নেমচিপ নাই, ফোর্থে দেখেন নাই। তাহলে দেখেন প্রথম পেজেই নাই, নেমচিপটা কিন্তু আসলোই না। তাহলে নেমচিপ আপনি ধরে নিতে পারেন এই কিওয়ার্ডটা নিয়ে সব থেকে বেশি কাজ করতেছে কোন সার্চ ইঞ্জিনে? গুগলে। গুগল। যেন গুগলে এমন ভাবে বায়োটি দিচ্ছে, গুগলে ঠিকই ওটা খুব ভালোভাবে ইন্ডেক্স হচ্ছে, বাট এখান থেকে পাওয়া যাচ্ছে। এখানে পাওয়া যাচ্ছে না। সেকেন্ড পেজে যাই, দেখি সেকেন্ড পেজে পাই কিনা। নেক্সট পেজ, দেখেন এখানেও নাই। আহ এই যে সেকেন্ড পেজের একদম লাস্টের দিকে গিয়ে এটা আমরা পাইলাম। তার মানে এই সার্চ ইঞ্জিনে এই কিওয়ার্ডটার প্রভাব তেমন পড়তেছে না, এই কিওয়ার্ডটা নিয়ে তারা খুব একটা র্যাঙ্কিং এ নাই, হয়তোবা তারা এটা নিয়ে তেমন একটা কাজও করেন। বাট আসতে পারে, অনেক সময় দেখবেন এমনও হয়, ওয়েব হোস্টিং ইউকে লেখে সার্চ করলাম, আমি এটা একটু বাদ দিই, শুধু ওয়েব হোস্টিং দেখি চলে আসছে, যে দেখছেন নেম চিপে চলে আসছে। হ্যাঁ এখন বলেন কোন দেশের রেজাল্ট আসছে? এটা। বাংলাদেশের। এটা বাংলাদেশের, কারণ এটা কিন্তু আমি আর ইউকে বসাইনি যে ইউকে এর রেজাল্ট গুলো আমাকে দাও। এটা বাংলাদেশের রেজাল্ট অনুযায়ী আসছে। একটা জিনিস মনে রাখবেন, এসইউ কিন্তু কান্ট্রি বেস হয়। আপনি কোন দেশের জন্য এসইউ করতে চাচ্ছেন সেটা আগে মাথায় রাখতে হবে। ক্লায়েন্ট যদি বলে আমি ইউকে তে করব, আমি ইউএসএ তে করব, আমি কানাডায় করব, আমি অস্ট্রেলিয়ায় করব, তাহলে সেই দেশের সার্চ ইঞ্জিন মাথায় রেখে আপনাকে কাজ করতে হবে। ক্লায়েন্টের ওয়েবসাইট ইউকে তে, আপনি বাংলাদেশে বসে বাংলাদেশি সার্চ ইঞ্জিনে পুরোদুরা ধরেন আপনি মার্কেটিং করতেছেন, র্যাঙ্কিং করে ফেলছেন, হবে না কিন্তু। তখন বাংলাদেশ থেকে সার্চ করলে পাবে, কিন্তু ওই দেশ থেকে সার্চ করলে তার ওয়েবসাইটটা পাবে না। সো ওই দেশের চিন্তা করে ওই দেশে কোন ধরনের কিওয়ার্ড নিয়ে কাজ করলে ওই দেশে আমি র্যাঙ্কিং করতে পারবো,
কিওয়ার্ড গুলোর মধ্যে কি কি আমার রাখতে হবে সেগুলো অ্যানালাইসিস করে দেন হচ্ছে আপনাকে কাজ করতে হবে। এটাও আমাদের মাথায় রাখতে হবে। এসইওটা ভাই বিশাল বড় একটা মানে সেক্টর বলতে পারেন, এসইওটা বিশাল বড় একটা জিনিস। এটা মানে একদিন দুই দিনে বুঝানো হয় না, হিউজ টাইম লাগে। এসইওর উপর প্রফেশনাল কোর্স আছে, আপনারা হয়তো বা অনেকে জানেন যে এসইওর উপর অনেক প্রতিষ্ঠানে দেখবেন 3 মাস 6 মাসের ডিপ্লোমা কোর্স আছে। আমি এসইওর উপর জীবনে অনেক কোর্স করছি, তবে বাংলাদেশে কোনো কোর্স করিনি। আমি ইউকে তে ইউকে এর একজন ট্রেনারের ভিডিও দেখেছি, তারপর হচ্ছে আপনার ইন্ডিয়ান, আপনারা ইন্ডিয়ানকে যাই মনে করেন না কেন এদিক দিয়ে কিন্তু তারা এগিয়ে আছে। হ্যাঁ হ্যাঁ, তারা অনেক এগিয়ে আছে। ইন্ডিয়াতে ইন্ডিয়াতে অনেক বড় মাপের ফ্রিল্যান্সার আছে যাদের মানে অনেক এত সুন্দর সুন্দর টেকনিক তাদের কাছে আছে, যেসব টেকনিক গুলো ব্যবহার করলে আপনার ওয়েবসাইট ধরেন খুব ফাস্ট র্যাঙ্কিং হবে। আমি একটা হ্যাঁ, ওয়েবসাইট দেখাই, এটা নিয়ে আমি দীর্ঘ প্রায় 2 বছর কাজ করেছি। এটার নাম হচ্ছে, আমি একটু গুগলে যাই, গুগলে গিয়ে দেখাই, এটার নাম হচ্ছে হাউ টু ডিসকাস, পাওয়া যায় কিনা। ডিসকাস, হাউ টু ডিসকাস, এই যেটা। এই যে স্যার। এই ওয়েবসাইটটা একটা সময় শপিফাই দিয়ে তৈরি করা ছিল, সিএমএস কিন্তু চেঞ্জ করা যায়, আপনারা এটা জানেন? না স্যার। আমি একটা ওয়েবসাইট ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি করেছি, পরে আমি চাইলে এটা সিএমএস চেঞ্জ করতে পারবো। আমি ধরেন শপিফাইতে চলে গেলাম, এটাও সম্ভব। তো এই ওয়েবসাইটটা প্রথমে ওয়েবসাইট দিয়ে ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি করা হলেও পরবর্তীতে এটা শপিফাইতে কনভার্ট করা হয়। এটাতে আমি প্রায় 2 বছর সার্ভিস দিছি। এইটা একটা পাকিস্তানি ক্লায়েন্ট ছিল আমার, কিন্তু সে আয়ারল্যান্ডে থাকতো, এখনো আয়ারল্যান্ডে আছে, তার সাথে আমার কথা হয়, বাট এটা নিয়ে এখন আর কাজ করা হয় না। আমি এটার কাজ ছেড়ে দিয়েছি, তার কারণ হচ্ছে এই ক্লায়েন্টের বাজেট অনেক কম। ধরেন আমি যদি তাকে একটা বাজেট দেই যে এই কাজটা করার জন্য $600 $700 লাগবে, সে আমাকে বাজেট দেয় $100, সে আমাকে দেয় $150। বাট দীর্ঘদিন কাজ করে গেছি, তাকে সময় দিছি, তার ওয়েবসাইটটা র্যাঙ্কিং এর পিছনে অনেক কাজ করছি, ইউজ পরিমাণ ট্রাফিক পাই কিন্তু দেখেন। মোটামুটি এই যে এক একটা পোস্টে 8,000 13,000, এটা ওয়ান কাইন্ড অফ ফোরাম সাইটের মতো। হ্যাঁ, ডিসকাশন করা যায় এখানে। ধরেন আপনি একটা বিষয় সম্পর্কে জানতে চাচ্ছেন, এখানে একটা অ্যাকাউন্ট খুলে আপনি একটা ডিসকাস করার জন্য এখানে একটা পোস্ট করলেন, মানুষজন রিপ্লাই দিল, ব্যাপারগুলো এরকম আর কি। স্যার তো এটা মানুষজন চাইলে সাইন ইনও করতে মানে সাইন আপও করতে পারবে? হ্যাঁ সাইন আপও করা যাবে, এই যে এখানে সাইন আপ করে দেন হচ্ছে ডিসকাস করতে হয়। তো দীর্ঘদিন কাজ করছি, এটা এই ক্লায়েন্টের মাধ্যমে আমি হিউজ টাকা আর্ন করছি। সত্যি কথা বলতে উনি পাকিস্তানি হলেও উনি হচ্ছে আয়ারল্যান্ডে থাকে। আর আয়ারল্যান্ডে থাকলেও উনি হচ্ছে বাংলাদেশিদের অনেক পছন্দ করে, উনি বাংলাদেশি ফ্রিল্যান্সার দিয়েই অনেক কাজ করছে আর কি। তো আমি আমার বর্তমানে আমার 2-3টা স্টুডেন্ট আছে যারা এই ওয়েবসাইটটাতে এখন কাজ করতেছে। তো যখন আমি কাজটা ছেড়ে দেই তখন উনি আমার কাছে কয়েকজন লোক চাইছিল যে আমাকে কিছু লোক দেন যাদের মাধ্যমে আমি কাজগুলো করাতে পারবো। তো পরবর্তীতে আমি আমার 2টা স্টুডেন্টকে দিছি, তারা মোটামুটি এখন প্রায় 6-7 মাস ধরে কাজ করতেছে। প্রত্যেক মাসে উনি ওনার থেকে ধরেন $200-250 নর্মালি আসে। তো উনার কাজটা কি, উনি সব থেকে বেশি কাজ দেয় হচ্ছে অফ পেজ এসইও কাজ, সব থেকে বেশি অফ পেজ এসইও কাজ দেয়। তো অফ পেজ এসইওর মাধ্যমে তার বিভিন্ন কিওয়ার্ড আছে, তো সে যখন কাজ দেয় দেখা যায় 40টা 50টা কিওয়ার্ড দেয়, এই কিওয়ার্ড গুলো র্যাঙ্কিং এর জন্য অফ পেজ এসইও করতে বলে। তো আসলে আমার লাইফে আমি যেই পরিমাণ ভাত খাই নাই তার থেকে বেশি আমি অপটেজ এসইও নিয়ে কাজ করছি, হিউজ হিউজ পরিমাণ অপটেজ এসইও নিয়ে আমি কাজ করছি। যার কারণে ধরেন অপটেজ এসইওটা নিয়ে মোটামুটি আমার ধারণা ভালো, অনেকদিন ধরে যেহেতু কাজ করতেছি। তো এই ওয়েবসাইটটা র্যাঙ্কিং এর পিছনে আমার মোটামুটি অনেক বড় একটা হাত ছিল, যদি এখন কাজ করি না, এখন জানি না কেমন র্যাঙ্কিং এ আছে, একটু অ্যানালাইসিস করলে হয়তো বা দেখতে পারবো। এটা প্রায় 500 থেকে 1,000 কিওয়ার্ড নিয়ে এই ক্লায়েন্ট কাজ করে, বিভিন্ন কিওয়ার্ড লিখে সার্চ করলে এই ওয়েবসাইটটা পাওয়া যায় গুগলে। আমি অনেক এই যে দেখেন কিওয়ার্ড প্রত্যেকটার উপরে রিসার্চের জন্য আলাদা মানুষ রাখে নাকি উনি নিজেই কিওয়ার্ড রিসার্চ আমি করেছি, কিওয়ার্ড রিসার্চ আমি করে দিছি। আমি কিওয়ার্ড রিসার্চ করে প্রায় 2,000 কিওয়ার্ড ওনাকে দিছি। ওনার আসলে কি ক্ষুধা বেশি, একদম সহজ করে বলি, যে ওনার ক্ষুধা বেশি, উনি চায় বেশি বেশি কিওয়ার্ড দিয়ে যেন তার আমরা ওয়েবসাইট যখন ভিজিটে স্যার মানুষ। ফ্রন্ট পেজ বা অফ পেজ এসইও গুলা করবো স্যার, তখন কি আমরা স্যার এক একটা জায়গায় বা এক একটা ব্লগ পোস্টে এক একটা কিওয়ার্ড ইউজ করবো নাকি সেম কিওয়ার্ড ইউজ করবো? এটা ক্লায়েন্টের সাথে ডিসকাস করতে হবে। যেমন আমি যখন কাজ করতাম, সে ধরেন একটা কাজের জন্য আমাকে 100টা কিওয়ার্ড দিত। তো আমি যদি তাকে 100টা ব্যাকলিংস করে দেই, 100 জায়গায় 100টা কিওয়ার্ড ব্যবহার করতাম, একই কিওয়ার্ড ব্যবহার করতাম না। আবার অনেক সময় ক্লায়েন্ট বলতো এই একটা কিওয়ার্ডই 100টা জায়গায় ব্যবহার করো। এটা ক্লায়েন্টের সাথে আপনার ডিসকাস করে নিতে হবে। এটা অনেক ক্লায়েন্ট চায় যে একটা কিওয়ার্ড নিয়ে আপনি সব জায়গায় মার্কেটিং করেন, আবার অনেক সেম জায়গায় ক্লায়েন্ট কিওয়ার্ড বলবে দিলে ভালো হয় নাকি স্যার আলাদা আলাদা কিওয়ার্ড দিলে ভালো হয়?
এটাও ডিপেন্ড করে ক্লায়েন্টের উপর। ক্লায়েন্ট যদি বলে এই কিওয়ার্ডটা নিয়ে আমি র্যাঙ্কিং আসতে চাই, তখন ওই কিওয়ার্ডটা নিয়ে আপনার কাজ করতে হবে। এখন ক্লায়েন্ট যদি বলে যে না মাল্টিপল কিওয়ার্ড নিয়ে কাজ করো, আমি আস্তে আস্তে র্যাঙ্কিং আসবে, তখন মাল্টিপল কিওয়ার্ড নিয়ে কাজ করতে হবে। সেটা ক্লায়েন্টের উপর নির্ভর করবে, আপনি সিদ্ধান্ত নিতে পারবেন না। হ্যাঁ স্যার বলেন। আপনি যে বললেন ওই যে আপনি বাইরের দেশের সব কোর্স গুলো করছেন, ওগুলা কি পেইড কোর্স ছিল নাকি হচ্ছে ইউটিউবে বা? শুনেন, আমরা যখন শিখছি কোনো ফ্রি রিসোর্স কোনো কিছু পাইনি। আমি আমার লাইফে কোর্স করার পিছনেই মনে হয় 5-6 লাখ টাকা নষ্ট করে গেছি, শুধুমাত্র কোর্স করার জন্য, শিখার জন্য। এখনো শিখি আমরা। এই যে আমরা হ্যাঁ যারা ট্রেনার আছি এখানে, একজন আরেকজনের সাথে ধরেন কিছু আমরা মাঝে মাঝে এমনও হয় যে ধরেন আমি ক্লাস নিতেছি, আপনারা জানেন না হয়তো বা দেখতেও পাইতেছেন না, মাঝে মাঝে এই যে আপনাদের যে ক্লাসগুলো নেই, দুই একজন ট্রেনার ফ্রি থাকলে এখানে এসে বসে থাকে, আমার পাশে বসে থাকে। বা জি আমিও যখন ধরেন ওনারা যখন ক্লাস নেয় আমি ওনাদের পাশে গিয়ে বসে থাকি। শিখার তো শেষ নাই। ধরেন আপনি যে টেকনিকটা জানেন এটা আমি নাই জানতে পারি, আমি যে টেকনিকটা জানি এটা আপনি নাই জানতে পারেন। জি তখন একজন আরেকজনের সাথে যখন বসি স্কিল শেয়ার করি, তখন বিভিন্ন টেকনিক বের হয়ে চলে আসে। তো আমি আমার লাইফে এসইও বলেন, ডিজিটাল মার্কেটিং বলেন, সিপিএ মার্কেটিং বলেন, হ্যাঁ তারপর গুগল মার্কেটিং বলেন, এগুলো নিয়ে মানে কতগুলো কোর্স করছি আমার হিসাব নাই। আমার স্যার, বাসার ডেস্কে ধরেন হাজার হাজার রিসোর্স। হ্যাঁ বলেন। মানে স্যার একটা ওই question ছিল। কোর্স গুলো কি আমাদের সাথে একটু শেয়ার করা যাবে স্যার? না 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 না, এগুলো সিকিউর, এগুলো শেয়ার করার মতো না। এগুলো যে ব্যাপারটা এরকম না যে ভিডিও সিস্টেম, ওইটা তাদের ওয়েবসাইট গুলো এমন ভাবে বিল্ডিং করা ওখান থেকে ভিডিও ডাউনলোডও করা যায় না। এগুলো যদি আপনাকে আমি দিতে যাই, তাহলে আমার কি করতে হবে জানেন, প্রত্যেকটা ভিডিও স্ক্রিন রেকর্ড করে দেন হচ্ছে আপনাকে দিতে হবে, যেই সময়টা আমার নাই জি বললেই চলে। আর আমার কাছে হিউজ রিসোর্স, এগুলো পাওয়াটা টাফ। আপনারা চাইলে এখন এই যে অনেক প্ল্যাটফর্ম আছে, এইসব প্ল্যাটফর্ম থেকে আপনারা নিতে পারেন। তো টেলিগ্রাম, আপনারা অনেকে টেলিগ্রাম চালান জি, না? স্যার। হ্যাঁ টেলিগ্রাম থেকে আপনারা জানেন টেলিগ্রাম থেকে কত রিসোর্স বের করা যায়। টেলিগ্রামে গিয়ে আপনারা সার্চ করবেন পেড ট্রেনিং রিসোর্স, ইন্ডিয়ান ফ্রিল্যান্সিং পেড ট্রেনিং রিসোর্স লিখে সার্চ দিবেন, দেখবেন অনেক চ্যানেল পাবেন ওখানে। ওই সব জায়গায় গেলে দেখবেন ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক ডিজাইন, ভিডিও এডিটিং, মোশন গ্রাফিক্স, সিপিএ মার্কেটিং, অনেক রিসোর্স পাওয়া যায়। হইতে পারে যে ভিডিও গুলো ধরেন 2018 সালের, 2019 সালের। তো এগুলো দেখে অনেক সময় আমরা গুরুত্ব দিই না যে এত আগের ভিডিও আমরা দেখবো, না টেকনিক দরকার নাই। গুলো বাট তো হুম, দেখেন এই যে কয়েকদিন আগে আমি একজনের থেকে কয়েকটা ভিডিও নিয়েছি। ভিডিওগুলো সেই 2015 সালে। ভিডিওগুলো কিসের, ওই যে সাইবার সিকিউরিটির উপর। তা ওইগুলো নিয়ে আমি যখন দেখতে গেছি তখন দেখলাম যে না, এখানে অনেক কোডিং টোডিং জানতে হয়। তখন ভিডিও দেখা অফ করে দিছি, কারণ এই জিনিস আমার মাথায় ঢোকে না। এই যে কোডিং জিনিসটা, কারণ আমি নর্মালি একটা ওয়েব ডেভেলপমেন্ট শিখতে গিয়েও ধরেন আমি পারি না। কারণ আমার পক্ষে অত ধৈর্য নাই যে আসলে এত কোড, কারণ আমি জেনারেল সেক্টরে ছিলাম, যার কারণে এগুলো আমার মাথায় আসে না। এখানে অনেকে আছেন সিএসসির ব্যাকগ্রাউন্ডে, তাদের জন্য আবার এগুলো সুবিধা। যাক, তো আমরা যেখানে ছিলাম তো এই ওয়েবসাইটটা জাস্ট স্যার বুঝলাম, দেখালো। হ্যাঁ বলেন। স্যার, আমি বাইহাটের ই কমার্স ওয়েবসাইট দিছি, বাইহাট বিডি। বাইহাট নিয়ে যে আমার যে কিওয়ার্ডটা আছে, বাইহাট কিওয়ার্ড আমার ইয়াতে গুগলে টপ র্যাঙ্কিং এ আছে এখন। এখন কি স্যার আমি অন্য কিওয়ার্ড নিয়ে কাজ করব নাকি বাইহাট নিয়েই কাজ করব? অবশ্যই অবশ্যই, এটা বাই হাত না? জি স্যার। বাই হাত, আমি অন্যটা ইয়ে দিই। হ্যাঁ, অন্য কিওয়ার্ড নিয়ে কাজ করবেন, কি কি অনলাইন শপিং থাকতে পারবে। হ্যাঁ, তারপর হচ্ছে দারাজ অনলাইন শপিং, এই কিওয়ার্ডটাও কিন্তু ভালো। এখন বলতে পারেন স্যার দারাজ তো আমার না, আপনার না, বাট দারাজ অনলাইন শপিং লিখে সার্চ করলে যেন আপনারটা পায়, কাজ করবেন। এখন আমি মুখে বলছি এর জন্য কাজ করবেন তা না, ওই কিওয়ার্ডটা নিয়ে কাজ করা আপনার জন্য ভালো হবে কিনা এটা অ্যানালাইসিস করবেন, এটার কেডি বের করবেন, এটার কম্পিটিশন বের করবেন, সবকিছু বের করে দেন হচ্ছে সিদ্ধান্ত নেবেন। এটা নেক্সট ক্লাসে বুঝতে পারবেন, নেক্সট ক্লাসে আমরা কিওয়ার্ড রিসার্চে যাব, তখন বুঝে যাবেন যে কিভাবে কিওয়ার্ড রিসার্চ করতে হয়। আপনার তো ভালোই আছে বাই হার্ট, এটা না? প্রথমটা অনলাইন স্যার, স্টোর, হ্যাঁ বাই হার্ট ডট শপ, ওইটা মনে হয় দেখছিলাম আপনার, জি এর স্যার আগে আরেকদিন দেখাইছে। তখন স্যার 10 নম্বরে ছিল, এখন একে আসছে স্যার। হ্যাঁ করে যান, ডে বাই ডে করে যান, ভালো তো সময় দিচ্ছেন। কি এটাকে আপনার নাকি ও জয়েন্ট, অনেকে মিলে কাজ করেন? স্যার আমরা 4 জনের একটা গ্রুপ আছি স্যার। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে করেন, সমস্যা নেই, করতে থাকেন, হবে একটা সময় ভালো কিছু হবে। আচ্ছা, এখন আসি হোয়াট ইজ কিওয়ার্ড। কিওয়ার্ড কি? কিওয়ার্ড হচ্ছে আমরা যা লিখি তাই হচ্ছে কিওয়ার্ড। গুগলে যা লিখে সার্চ করবো তাই কিওয়ার্ড। এই যে যেটা আমি লিখলাম বাই হার্ট বিডি, এই যে আমি এখানে একটা লিখে সার্চ করলাম, এটা হচ্ছে একটা কিওয়ার্ড। এখন এখানে কি লিখলে সেটা কিওয়ার্ড হবে?
এখানে যদি আমি এ লিখে সার্চ দিই, এটাও একটা কিওয়ার্ড। এখানে যদি একটা বি লিখে সার্চ দিই, এটাও একটা কিওয়ার্ড। এখানে যদি বাংলা টু ইংলিশ লিখে সার্চ করি, সেটাও একটা কিওয়ার্ড। মূল কথা মনে রাখবেন, সার্চ ইঞ্জিনে আমরা যেটা লিখে সার্চ করব সেটা কি কিওয়ার্ড বলা হয়। এখন আপনার যা ইচ্ছা লেখেন, সেটা হতে পারে একটা সেন্টেন্স, সেটা হতে পারে একটা প্যারাগ্রাফ, সেটা হতে পারে একটা কম্পোজিশন, সেটা হতে পারে একটা ওয়ার্ড, সেটা হতে পারে কোনো একটা ইমোজি। এখন আপনি যেটা লিখে সার্চ করবেন, সেটা যদি সার্চ করে কোনো রেজাল্ট আসে, রেজাল্ট আসুক বা না আসুক, যেটা লিখে আপনি সার্চ করবেন সেটাই হচ্ছে একটা কিওয়ার্ড। ধরেন আমি এই যে ডট দিলাম, ডট লিখে যদি আমি ইন্টার দিই, রেজাল্ট আসলো না, বাট যেটা লিখে সার্চ করলাম এটাও একটা কি কিওয়ার্ড। কিওয়ার্ড। আপনার নাম লিখে সার্চ করবেন, এটাও একটা কিওয়ার্ড। আশা করি বুঝতে পারছেন কিওয়ার্ড জিনিসটা কি। এখন বলতে পারেন কিওয়ার্ডের প্রকারভেদ কি স্যার, এগুলো নিয়ে আমরা কিওয়ার্ড রিসার্চে যখন যাব তখন বুঝাবো। কিওয়ার্ড অনেক ধরনের হয়, শর্ট টেল কিওয়ার্ড আছে, লং টেল কিওয়ার্ড আছে, মিড টেল কিওয়ার্ড আছে, অনেক ধরনের কিওয়ার্ড আছে, যে কিওয়ার্ড গুলো নিয়ে আপনি কাজ করতে পারেন। অভিনন্দন, অভিনন্দন। বের হয়ে গেছে না 2030 33 কয় তারিখ থেকে? অ্যাসেসমেন্ট কবে ছিল? 13 তারিখে। ক্লাসে যান নাই? কি এর ক্লাস নিতে ক্লাস নিতে স্যার না চলে যাও তো। ঠিক আছে, তাহলে কিওয়ার্ড প্রকারভেদ শর্ট টেল, মিড টেল, লং টেল, ব্রড ম্যাচ কিওয়ার্ড, এক্সাক্ট ম্যাচ কিওয়ার্ড, প্রেস ম্যাচ কিওয়ার্ড, এলএসআই কিওয়ার্ড, হয়তো অনেকে অনেকগুলো নাম শুনেন না। বাইং কিওয়ার্ড, মানি জেনারেট কিওয়ার্ড, কিওয়ার্ডের হিউজ টাইপ আছে। তো আমরা যখন কিওয়ার্ড রিসার্চে যাব তখন বুঝতে পারবেন যে কিওয়ার্ড রিসার্চ কি, কিওয়ার্ডের টাইপ কি, বা এই যে যেগুলো আমি বললাম এগুলো ডেফিনিশনও দিয়ে দিব, কোনটা দেখলে বুঝবো শর্ট টেল, কোনটা লং টেল, কোনটা এলএসআই কিওয়ার্ড, কোনটা ইনফরমেশনাল কিওয়ার্ড, ট্রানজেকশনাল কিওয়ার্ড কোনগুলো, সব নিয়ে আমরা আলোচনা করব। জি স্যার। হোয়াট ইজ ট্রাফিক? ট্রাফিক কি? ট্রাফিক, আপনি আমি হচ্ছে ট্রাফিক, এটা ওই রাস্তাঘাটের ট্রাফিক না, যে ট্রাফিক জ্যাম যেটা সেটা। ট্রাফিক মানে কি, যে পরিদর্শক বা পরিদর্শন যারা করে তাদেরকে ট্রাফিক বলা হয়। ধরেন আমি এখানে গেলাম, এখানে গিয়ে আমি facebook.com লিখে সার্চ করলাম, এখানে গেলাম, এই যে আমি গেলাম, এটাই হচ্ছে আমি একটা ট্রাফিক। আমি কি করলাম, facebook.com লিখে সরাসরি সার্চ করে আমি চলে গেলাম। তো এই যে গেলাম, পরিদর্শন করলাম, এটাকে ট্রাফিক বা ভিজিটর হিসেবে কাউন্ট হয়। এখন ট্রাফিক এবং ভিজিটর কয়জন আসলো, কয়জন গেল, কয়জন এই মুহূর্তে আছে, এগুলোর জন্য গুগল অ্যানালাইটিক্স দিয়ে চেক করা যায় যে এই মুহূর্তে রিয়েল টাইমে আমার কতজন আছে। এইগুলো আমরা পরবর্তীতে দেখবো যে কিভাবে একটা ওয়েবসাইট অ্যাড করবো, অ্যানালাইটিক্স এর সার্চ কনসোলে কিভাবে অ্যাড করবো, কিভাবে সার্চ এগুলো আমরা কনসোলই দেখবো। না, আলাদা। কি বললেন? সার্চ কনসোলটাই কি গুগল অ্যানালাইটিক্স? না না না, গুগল অ্যানালাইটিক্স গুগল সার্চ কনসোল আলাদা। গুগল অ্যানালাইটিক্স এর কাজ হচ্ছে সাইট ম্যাপ অ্যাড করা ওয়েবসাইটে, তারপর হচ্ছে ওয়েবসাইট ইন্ডেক্স করা, ওয়েবসাইট কেন ইন্ডেক্স হইতেছে না এই প্রবলেম গুলো বের করা, ওয়ান কাইন্ড অফ টেকনিক্যাল কিবোর্ড এসইও একটা মুভ পার্ট। করা। জি। আর গুগল অ্যানালাইটিক্স মানে হচ্ছে, অ্যানালাইটিক্স মানে ইনসাইটস কি, পরিসংখ্যান, যে পরিসংখ্যান। আমার ওয়েবসাইটটাতে কি হচ্ছে, কেমন পারফরমেন্স করতেছে, ভিজিটর কেমন আসতেছে, ক্লিক কেমন করতেছে, এই জিনিসগুলো অ্যানালাইসিস করা যায়। এটা কি ফেসবুকের যে ওই যে মেটা পিক্সেল সেটআপ করলাম বা পিক্সেল সেটআপ করলাম ওয়ান ওইটার কাইন্ড অফ মতো? এরকম, হ্যাঁ, ওটা একটা ম্যানেজমেন্ট টুলস ধরতে পারে, ওয়ান কাইন্ড অফ। আচ্ছা, ফর হোয়াট এ ওয়েবসাইট র্যাঙ্ক? ওয়েবসাইট র্যাঙ্ক আমরা কেন করব, বা কেন প্রয়োজন, বা কি কারণে, ওয়ান কাইন্ড অফ, বা জন্যটা কেন, কি কারণ, সেটা কেন, যে আমরা যদি একটা ওয়েবসাইট র্যাঙ্ক করি, সেই র্যাঙ্কটার মাধ্যমে আমরা সেলস আসবে, আমাদের ব্র্যান্ড অ্যাওয়ারনেস হবে, আমরা সেটার মাধ্যমে লিড কালেক্ট করতে পারবো, ভিজিটর পাবো। ভিজিটর পেলে কি হবে, সেটার মাধ্যমে কিন্তু আমি আমার মনিটাইজেশনে নিয়ে আসতে পারবো, যেটাকে আমরা গুগল অ্যাডসেন্স বলি। নাম শুনছেন গুগল অ্যাডসেন্স এর? জি স্যার। যেটাকে জি স্যার, শুনছি। অনেকে এটাকে সোনার হরিণ বলে, যে গুগল অ্যাডসেন্স পাওয়া আর সোনার হরিণ পাওয়া প্রায় সিমিলার। তো সোনার হরিণ পাওয়াটা যত সহজ, ধরে রাখা তত কঠিন। একটা ওয়েবসাইট বেটার অপটিমাইজ না করলে, ওয়েবসাইটে প্রপার ট্রাফিক না আসতে পারলে, ওয়েবসাইট প্রপার কিওয়ার্ডে র্যাঙ্কিং না করাইতে পারলে গুগল অ্যাডসেন্স পাওয়াটা টাফ। এখন আপনার গুগল অ্যাডসেন্স পাইতে গেলে ওয়েবসাইটে নির্দিষ্ট কিছু পেজ থাকা লাগবে, কিছু ক্রাইটেরিয়া ফিল আপ করতে হবে, ট্রাফিক আনতে হবে। বট ট্রাফিক আনা যাবে না, কিন্তু আমরা অনেক সময় বট ট্রাফিক নিয়ে আসি। বট ট্রাফিকটা তো বুঝি, যেটা রোবোটিক এর মাধ্যমে আনা। আমরা ওই যে মাঝে মাঝে ফেসবুক লাইক দেখি যে 1000টা লাইক দেয় 100 টাকায়, 50 টাকায়। জি এগুলো স্যার। দেখবেন অনেক ট্রাফিকের মাধ্যমে নিয়ে আসে, বট অ্যাকাউন্ট থেকে নিয়ে আসে, ওগুলো কিন্তু রিয়েল না। ওগুলো এনে বরঞ্চ আপনার পেজে উল্টা কি আরো ক্ষতি। সো এইসব ক্ষতি যেন না হয়, এইসব প্রবলেম যেন না হয়, এগুলো আমরা কি করবো একটু মাথায় রাখবো।
স্যার একজন ডিজিটাল মার্কেটিং হিসাবে এই সব সার্ভিস বিক্রি করা তো ঠিক না, তাই না? ঠিক না, এগুলো ঠিক না, কিন্তু কি করবে, কিন্তু ইনকাম নাই আমাদের এখন মধ্যে অনেকে করে, প্লাস অ্যাডভার্টাইজমেন্টও দেখি, সে কি চটকদার অ্যাডভার্টাইজমেন্ট। এরপর একটা বিষয় আছে আমি বলি, সবগুলো যে বট ট্রাফিক আসতেছে তাও কিন্তু না। যদি একটা ভালো এসএমএম প্যানেল হয় তাহলে সেই সব এসএমএম প্যানেলের মাধ্যমে আপনি কিন্তু মোটামুটি রিয়েল লাইক ফলো নিয়ে আসতে পারবেন। আপনারা যদি ইউটিউবে যান, ইউটিউবে গিয়ে এসএমএম প্যানেল লিখে সার্চ করবেন, এসএমএম প্যানেলটা কিভাবে কাজ করে। আমি এমনও কিছু প্যানেল দেখছি, তাহলে ধরেন পুরো একটা ফ্ল্যাট আছে, এই ফ্ল্যাটের মধ্যে না হলেও ধরেন 10,000 মোবাইল আছে, জি দশ স্যার, হাজার ওই যে মোবাইল তারা ফোনের মোবাইল মধ্যে অ্যাডজাস্ট ফার্মিং। করে রাখছে। হ্যাঁ, হ্যাঁ, অ্যাডজাস্ট করে রাখছে, এবং তাদের একটা সফটওয়্যার ক্রিয়েট করা, যে সফটওয়্যারটা ইউজ করলে প্রত্যেকটা মোবাইল থেকে ইন্ডিভিজুয়ালি ওইসব পেজ গুলোতে লাইক করে, এবং প্রত্যেকটা অ্যাকাউন্টই কিন্তু ধরেন কোনো একজন ব্যক্তির নামে বা রিয়েল অ্যাকাউন্ট খোলা থাকে। তো ওইগুলোর মাধ্যমে তারা হচ্ছে সব লাইক ফলোয়ার দেয়। তো এগুলো বেশিরভাগই যারা এসএমএম প্যানেল ব্যবহার করে তারা কিন্তু ওইসব অ্যাকাউন্ট গুলো থেকে কিন্তু লাইক ফলোয়ার পেয়ে থাকে। তো স্যার ওইসব গুলো আপনি চেক করতে পারবেন। এখন স্যার বাংলাদেশের যে এসএমএম প্যানেল গুলো আছে ওইগুলো বেশিরভাগই কিন্তু ফেক, রিয়েল নাই। এগুলো দিয়ে আসলে বেটার রেজাল্ট পাওয়া যায় না। হ্যাঁ বলেন। স্যার ওই যে হচ্ছে কি গ্লো গ্লো ফলোয়ার এরকম নামে কিছু ইয়ে আছে, যেখানে ওই যে অ্যাকাউন্ট খুলে ওখান থেকে আর কি লাইক ফলো এগুলা হচ্ছে ওই যে নেওয়া যায় আর কি, এইভাবে কিনে এগুলো হচ্ছে এগুলা। লেনদেন। ফেসবুকে দেয় না যে 12 সেকেন্ড ব্যাক টু ব্যাক, ওয়ান কাইন্ড অফ এরকম, যে স্যার বিগ আমি ক্লিকার নামেও একটা ইয়ে আছে, ওয়েবসাইট আছে সেম কাজ করে। আপনি হচ্ছে গ্লো আচ্ছা, গ্লো ফলোয়ার লিখে সার্চ দেন স্যার, দেখেন মানে আসবে যেটা, এই ওইটা আসলে কেমনই। কাজটাতে অনেক স্ক্যাম করা যায়। সেটা হচ্ছে যে ধরেন আপনি লাইক দিলেন, লাইক দিয়ে স্ক্রিনশট দিলেন, এরপর আনলাইক করে দিলেন, তা আমার লাভ নাকি লস বলেন তো? হ্যাঁ স্যার, তো ওখানে ওই যে কিন্তু টাকা বিকাশ থেকেই মনে হয় ভরা যায়, ভরে ওখান থেকে হচ্ছে নেওয়া যায় ওই যে কি 20 টাকায় 100, তারপরে এরকম আর কি আছে, প্যাকেজ আছে ওনাদের, মানে ওইটা হচ্ছে ইউটিউবেরও নেওয়া যায়, আবার ফেসবুক ইনস্টাগ্রাম এইসবেরও নেওয়া যায়। আমি দেখছি লাইকফুল লাইক, যে লাইকফুল লাইক আছে, লাইকফুল লাইকের মাধ্যমে আপনি রিয়েল লাইক ফলোয়ার নিতে পারবেন, আপনার পেজের জন্য, ইউটিউবের জন্য সাবস্ক্রাইব নিতে পারবেন। তো এখানে ক্রেডিট কিনতে হয় বা নিজেও ক্রেডিট বাড়াইতে পারবেন। একজন, আপনি যদি একটা ফেক ফেসবুক অ্যাকাউন্ট খুলেন, একটা ইউটিউব চ্যানেল খুলেন, আপনি যা সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইবের বিপরীতে আপনাকে ক্রেডিট, তো আপনিও ওইসব ক্রেডিট দিয়ে এখানে ক্যাম্পেইন রান করতে পারবেন, যে কেউ যদি আমার পেজে একটা লাইক দেয় তাহলে তার অ্যাকাউন্টে 3 ক্রেডিট জমা হবে, এরকম ভাবে। বাট এগুলো টিকে না। এই লাইক ফর লাইকের মাধ্যমে আপনি ফেসবুক পেজের লাইক নেন, আর হচ্ছে ফলোয়ার নেন, বা গ্লো এগুলো ফলোয়ার লিখে সার্চ দেন, ওইটা মনে হয় কোনটা? একটু গ্রো ফলোয়ার গ্রো ফলোয়ার, একসাথে হবে, এই যে এটা যে হ্যাঁ হ্যাঁ, এটা প্রাইস কেমন দেয়? এটা কম প্রাইসেই, মানে এইসব সার্ভিস আমাদের সাথে যারা ক্লাস করতো ওরা অনেককে দেয়। এই যে কোন দেশে দেখেন তো, বাংলাদেশি তো মনে হচ্ছে। গ্রো ফলোয়ার আমি দেখি এরকম আসে, ফেসবুকেও মাঝে মাঝে কিছু অ্যাড আসে, এসএমএম প্যানেল সার্ভিস ইন ইন্ডিয়া, ইন্ডিয়া, ব্রাজিল, অনেক দেশের দেয় আর কি। হচ্ছে তার হয়তো বা কোনো থার্ড পার্টি ব্যবহার করতেছে, বাংলাদেশে অনেকেই আছে, কিন্তু অন্য কোনো এগুলো ওয়েবসাইট। পেজের জন্য মানে খারাপ ইম্প্যাক্ট ফেলে না? এটা তো করবে, এটা স্বাভাবিক, এটা আমরা বুঝি, কিন্তু অন্যান্য যারা মার্কেটার না তারা তো এগুলো বুঝে না। জি আচ্ছা ঠিক আছে, আমি 10 মিনিট একটু ব্রেক দিচ্ছি, 10 মিনিট পরে এসে বাকি সে পর্যন্ত ওয়েট করেন 10 মিনিট। আমরা 40 বাজে তো 50-এর দিকে আমরা শুরু করি। আসেন বেবি আপনারা, জি স্যার আছেন। আছেন? ঠিক আছে। আচ্ছা, দেন হচ্ছে আমরা এখানে ছিলাম যে কেন ওয়েবসাইট র্যাঙ্কিংটা দরকার। দেন হচ্ছে টাইপস অফ এসইও, এটা নিয়ে আমরা অলরেডি কথা বলছি, যে এসইও টাইপ সাধারণত ওখানে আমরা দেখলাম 3টা। একটা হচ্ছে অন পেজ এসইও, আর একটা হচ্ছে অফ পেজ এসইও, আর একটা হচ্ছে টেকনিক্যাল এসইও। এখানে আর একটা জিনিস লেখা আছে, সেটা হচ্ছে লোকাল এসইও। তো লোকাল এসইওটা এই 3টাকে মিলেই বলতে পারেন, বা হচ্ছে অফ পেজ এসইও, বা এটা যদিও সরাসরি এটা আলাদা করে ধরা হয়। লোকাল এসইওটা যদিও আমরা ওয়েবসাইটকে টার্গেট করে কোনো এসইও করি না, এটা অন্য মেথডে করতে হয়, এটা নিয়ে আমরা পরে আলোচনা করবো না। এখন কথা হচ্ছে যে অন পেজ এসইও জিনিসটাই, হোয়াট ইজ অন পেজ এসইও। আমরা
যখন এই কোর্সটা শুরু করছিলাম অনলাইনে, আমরা প্রথমেই একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট তৈরি করছিলাম এবং দুইটা ওয়েবসাইট আমরা তৈরি করছি, একটা হচ্ছে ব্লগ ওয়েবসাইট আর একটা হচ্ছে ই কমার্স ওয়েবসাইট। আমরা প্রথমে যখন একটা ব্লগ ওয়েবসাইট তৈরি করেছিলাম, সবকিছু সাজানোর পর আমরা কিন্তু ওখানে পোস্ট করছিলাম। তো পোস্ট করার সময় আপনারা আবার বিভিন্ন ভুল ধরতেছিলেন। স্যার এখানে ইমেজ নাই, স্যার এখানে হেডিং ট্যাগ নাই, স্যার এখানে ট্যাগ দেন নাই, স্যার এখানে অল্টার ট্যাগ দেন নাই, স্যার পোস্টটা এইভাবে কেন করতেছেন, থাম্বনেল ইমেজ নাই। তখন কিন্তু আমি বারবার বলছিলাম যে এগুলো আমরা যখন এসইও ক্লাসে যাব তখন আমরা বুঝবো যে এই জিনিসগুলো কিভাবে কাজ করতে হয়। ওই যে প্রবলেম গুলোর কথা বলছেন, যেগুলো বলছেন স্যার এটা নাই ওইটা নাই, এই প্রবলেম গুলো সলভ করার কাজই হচ্ছে অন পেজ। তার মানে আপনি সহজ করে যদি চিন্তা করেন, অন পেজ এসইও হচ্ছে ওয়েবসাইটের ভিতরে প্রবেশ করে যে এসইওটা আমাদের করতে হবে সেটাই হচ্ছে অন পেজ। একটা যখন আমরা পোস্ট করি, সেই পোস্টে একটা হেডিং ট্যাগ দিব, ইমেজটাকে এসইও করব, আর্টিকেলটাকে অপটিমাইজ করব, ওখানে ইন্টারনাল লিংক দিব, এক্সটার্নাল লিংক দিব, তারপর হচ্ছে কি প্রেস মেটা ডেসক্রিপশন ব্যবহার করব, তারপর হচ্ছে আমরা স্ল্যাগ ব্যবহার করব। হয়তোবা এই জিনিসগুলো অনেকে বুঝতে একটু কষ্ট হয় যে এই জিনিসগুলো কি বলতেছে। তো যখন আমরা প্র্যাকটিক্যালি অন পেজ এসইওটা করব, ওয়েবসাইটে প্রবেশ করে যখন আমরা ধাপে ধাপে এই জিনিসগুলো কভার করব, তখন বুঝতে পারবেন যে অন পেজ এসইওটা কিভাবে করতে হয়। তবে অন পেজ এসইওটা কিন্তু অনেক সহজ, শুধু আপনাকে ইংলিশটা ভালো বুঝতে হবে। ইংলিশটা ভালো বলতে আপনাকে ইনস্ট্রাকশন গুলো ভালো বুঝতে হবে যে অন পেজ এসইও করতে গেলে আমার কোন কোন বিষয়গুলো বা কোন কোন পয়েন্ট গুলো আমার মাথায় রাখতে হবে। এই জিনিসগুলো যদি আপনি মাথায় রাখতে পারেন তাহলে আপনার বুঝতে সুবিধা হবে। তো অন পেজ এসইওটা করতে গেলে সাধারণত আমরা ওয়ার্ডপ্রেস এর কথা যদি চিন্তা করি, আমরা সাধারণত প্লাগইন দিয়ে এই কাজগুলো করে ফেলি। আপনি প্লাগইন দিয়ে করতে পারবেন, তার মধ্যে ইয়োস্ট এসইও আছে, দেন হচ্ছে র্যাঙ্ক ম্যাথ আছে, তারপর হচ্ছে অল ইন ওয়ান এসইও, এই ধরনের প্লাগইন আছে। আপনি যে কোনো একটা প্লাগইন ব্যবহার করে কাজ করতে পারবেন। তবে এই প্লাগইন গুলো কিন্তু সম্পূর্ণ ফ্রি না। আপনি এইসব প্লাগইন গুলো ফ্রিতেও ব্যবহার করতে পারবেন, আবার চাইলে পেড ভার্সনটাও ব্যবহার করতে পারবেন। বুঝাতে পারছি? এগুলো ফ্রিতেও ব্যবহার করা যায়, আবার পেড ভার্সনেও ব্যবহার করা যায়। তবে আপনাদের জন্য একটা সুযোগ আছে, সেটা হচ্ছে কখনো যদি অন পেজ এসইওর জন্য কাজ পান কোনো ক্লায়েন্টের জন্য, আমাকে বললে আমি অন পেজ এসইও করার জন্য ইয়োস্ট বা র্যাঙ্ক ম্যাথ যেটা আমার কাছে অ্যাভেলেবেল থাকবে সেটা লাইসেন্সও আমি দিয়ে দিই। আপনার চাইলে ওটা ব্যবহার করতে পারবেন, সরাসরি প্লাগইনে গিয়ে আপলোড করে এটা ব্যবহার করতে পারবেন। সো স্যার এটার কাজ, স্যার হ্যাঁ, এটা কি ফ্রি নাকি স্যার পেইড? পেজটাই এটা কি পেড। মানে ভালো র্যাঙ্কে আনে নাকি? ইয়োস্ট এসইও মোটামুটি $75 মতো লাগে কিনতে গেলে লাইসেন্স সহ, আবার র্যাঙ্ক মে তো প্রায় এরকমই লাগে। তো এখন ক্লায়েন্টের জন্য যদি কাজ করেন, ক্লায়েন্টকে বলবেন ভাই আপনার কিনা দরকার না, আমি কিনে দিচ্ছি, তখন ধরেন ওইভাবে সরাসরি ম্যানুয়ালি আপলোড করে কাজ করতে পারবেন। কি বললেন আপনি? বললাম যে স্যার, ফ্রিতে কাজ করলে কি র্যাঙ্ক মানে অত ভালো আসবে না, পেইডে করলে কি ভালো আসবে নাকি? করলে কি হয়, পেডে করলে ধরেন কিছু জায়গায় তালা থাকে, তালাগুলো খুলে আপনাকে হচ্ছে আরো কিছু অপশন দিবে যে এটা এইভাবে না এইভাবে করেন, এই জিনিসগুলো করতে পারবেন। বাট ফ্রিতেও আপনি অন পেজ এসইও হ্যাঁ হ্যাঁ পরিপূর্ণ করা যায়, হ্যাঁ, ফ্রিতে করা যাবে যতটুকু যে আপনি এই চাচ্ছেন আইডি, করতে পারবেন। হ্যাঁ বাট অপশন থাকে। অনেক সময় ক্লায়েন্টরা বলে আর কি যে আমাকে একটু পেইড ভার্সনটা দিয়ে করে দেন, পেইড ওয়েটটাতে করে দেন, তখন আপনাকে ওই পেইড প্লাগইনটাকে ইনস্টল করে তখন হচ্ছে কাজ করতে হবে। তারপর হচ্ছে অফ পেজ এসইও। আমি অফ পেজ এসইও ক্লাসে সবসময় একটা কথা বলি, সেটা হচ্ছে আপনি যদি এসইও নাও বুঝেন, ডিজিটাল মার্কেটিং নাও বুঝেন, অফ পেজ এসইওটাকেও যদি মোটামুটি একটু বুঝতে পারেন যে কাজগুলো কিভাবে করে, এটা দিয়েও আপনি ফ্রিল্যান্সিং করে মাসে হাজার হাজার ডলার ইনকাম করা পারবেন আপনি। এটা অনেক সময় হয়তো অনেকে হাসি খুশিতে নেয়, মাসে হাজার হাজার ডলার করে, আসলে সম্ভব। আপনি অফ পেজ এসইওর শুধুমাত্র ব্যাকলিংস পার্টটা যদি কভার করতে পারেন, তাহলে এই ব্যাকলিংস দিয়ে আপনি হাজার হাজার ডলার আসলেই সম্ভব। আপনি মার্কেট অ্যানালাইসিস করেন, দেখেন মার্কেটে বাকি যারা কাজ করতেছে তাদের কি অবস্থা, তাহলে খুঁজে পাবেন। তো অফ পেজ এসইওটা কি? অন পেজ এসইওর ক্ষেত্রে আমরা যেটা বললাম যে অন পেজ এসইওটা হয় ওয়েবসাইটে সরাসরি প্রবেশ করে। এখন ওয়েবসাইটে প্রবেশ করতে গেলে আমার অ্যাডমিন অ্যাক্সেস লাগবে। যখন একজন ক্লায়েন্ট তার অ্যাডমিন অ্যাক্সেসটা আমাকে দিয়ে দিবে, তখন তার ওয়েবসাইটে প্রবেশ করে আমি সরাসরি অন পেজ এসইওটাকে কি করতে পারবো, কমপ্লিট করে দিতে পারবো। তাহলে অফ পেজ এসইওটা কি? ওয়েবসাইটের বাহির থেকে যে কাজটা করতে হয়, মানে বাহির সেকশন থেকে। তার মানে একজন ক্লায়েন্ট যদি তার ওয়েবসাইটের লিংকটা আমাকে দেয়, আর কোন কিওয়ার্ডটা দিয়ে সে র্যাঙ্কিং করতে চায়, এই দুইটা জিনিস যদি আমাকে দিয়ে দেয়, পাশাপাশি যদি বলে দেয় যে এই কান্ট্রির জন্য আমি কাজ করতে চাই, এনাফ। এটা নিয়ে আপনি চাইলে অফ পেজ এসইওর জন্য মাঠে নেমে পড়তে পারেন। তো
বাহির থেকে যত সোর্স আছে সব জায়গায় গিয়ে তার ওয়েবসাইটটা মার্কেটিং করতে হবে। মূল কথা, ওয়েবসাইটটাকে বিভিন্ন জায়গায় প্রচারণা করা দেওয়া মানেই হচ্ছে অফ পেজ এসিও। বিভিন্ন জায়গায় ছড়িয়ে দিবেন, বিভিন্ন মানুষের ওয়েবসাইটে গিয়ে অ্যাড করে দিয়ে আসবেন, বিভিন্ন কমেন্টে গিয়ে তার ওয়েবসাইটটা দিয়ে আসবেন, সেটা হোক ইউটিউব, সেটা হোক ফেসবুক লিংক, যেখানে পারেন সেখানে গিয়ে গিয়ে ছড়িয়ে দিবেন। এটাই হচ্ছে অফ পেজ এসিওর কাজ। অফ পেজ এসিও কাজের অনেক ধরন আছে, ব্যাকলিংকস আছে, ব্যাকলিংকস এর আবার অনেক ধরন আছে, অনেক টাইপস আছে। এখন প্রত্যেকটা টাইপস সম্পর্কে যদি আপনি ভালো বুঝেন, ব্যাকলিংকস এর কয়েকটা মেথডও যদি আপনি প্রপার ভাবে করতে পারেন, এনাফ। এসইওর, অফ পেজ এসইওর ব্যাকলিংকসটা দিয়েও আপনি চাইলে ফাইবার বলেন, আপওয়ার্ক বলেন, লেজিট বলেন, প্রত্যেকটা মার্কেট প্লেসে আপনি কাজ করতে পারবেন। হিউজ পরিমাণ কাজ আছে এগুলোর উপর। তারপর আসি টেকনিক্যাল এসইও। এটা নিয়ে আমরা অলরেডি প্রথমে একটা ডেফিনিশন দেখেছিলাম যে টেকনিক্যাল এসইওটা মানে কি, যে ওয়েবসাইটের গতি ঠিক করা, ওয়েবসাইটের এরর ঠিক করা, ওয়েবসাইটের সাইট ম্যাপ ঠিক করা, ওয়েবসাইটের রোবোটিক্স প্রবলেম গুলো ঠিক করা। এই যে প্রবলেম গুলো আমরা দেখি, এই প্রবলেম গুলো করতে গেলেই আমাদের হচ্ছে টেকনিক্যাল এসইও প্রয়োজন পড়ে। 301, 302, 403 যে ব্রোকেন লিঙ্ক গুলো আছে, এই লিঙ্ক গুলোকে ঠিক করা, এগুলোর কাজই হচ্ছে টেকনিক্যাল এসইও পার্ট। এখন টেকনিক্যাল এসইও কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস। স্যার আপনি আমাদের অন কি পেজে, ব্রোকেন লিংক ঠিক করতে কিভাবে হয় এটা কি দেখাইবেন স্যার? বুঝি নাই। এই যে ব্রোকেন লিংক গুলো কিভাবে ঠিক করতে হয়, এই যে 404, 304 এগুলা কিভাবে ঠিক করতে হয় এটা কি দেখাইবেন স্যার আমাদের? যাই ধাপে ধাপে যাই, দেখি কতটুকু দেখাইতে পারি। স্যার আমি এই প্রবলেমটা সলভ করতে পারি না, এই জন্য জিজ্ঞেস করলাম স্যার। ঠিক আছে, দেখি, চেষ্টা করবো। রিডাইরেক্ট করা যায়। ওকে স্যার। আচ্ছা ঠিক আছে, অন পেজ এসইও করলেন বাট অফ পেজ এসইও করতেছেন না, এটাও একটা ঝামেলা। বা টেকনিক্যাল এসইও করছেন, অন পেজ অফ পেজ কোনোটাই করেন নাই, সেক্ষেত্রেও র্যাঙ্কিং এ ঝামেলা হবে। তো সবকিছু রুলস মেনে আপনাকে কাজ করতে হবে। তারপর কি লোকাল এসইও। লোকাল এসইওটাকে যদিও আমরা একটু অন্যভাবে দেখি, এটা ওয়েবসাইট ভিত্তিক এসইও না। এটা করার জন্য আমরা গুগলে এক ধরনের প্রোফাইল ক্রিয়েট করি, যেটাকে জিএমবি প্রোফাইল বলে। অলরেডি আমি যতটুকু জানি রাতের ক্লাস যারা করেন তারা সম্ভবত জিএমবি নিয়ে একটু ঝামেলায় আছেন, তাই না? স্যার হ্যাঁ অনেকে খুলছি। অ্যাকাউন্ট খুলছেন, জিএমবি ভেরিফিকেশন হচ্ছে না। আমার রাতে কয়েকটা স্টুডেন্ট আমাকে নক দিছে। তো এটা আসলে একটা কমন আমি প্রবলেম। দিছি। এখন মানে জিএমবি প্রোফাইল ভেরিফাই করতে গেলে ভিডিও ভেরিফিকেশন চায়, এটা আপনাকে করতেই হবে। এখানে কোনো শর্টকাট মেথড নাই, সবকিছু মেনে আপনাকে কাজ করতে হবে। তারপরে লোকাল আমি হ্যাঁ, রিমুভ করে আবার করে খুলে ওই যে ওরা একটা স্টোরের ওই যে চাচ্ছিল যে মানে ডেমো দিছিল যে বক্স নিয়ে দাঁড়ায় আছে বা মানে ছেলে অনেক কাজ করতেছে, মানে কাজের ইয়ে দেখাতে বলছিল। তো আমার হচ্ছে ই লার্নিং এ হচ্ছে ল্যাবে হচ্ছে ছবি তোলা ছিল, মানে ওখানে সবাই বসেছিল, ছবি তোলা ছিল আমার, তো আমি ওইটা দিছি। তো বলছে যে 5 দিন সময় লাগবে। আচ্ছা ঠিক আছে, করেন। তো আমরা লোকাল এসইও কিভাবে করতে হয় এগুলো সব ধাপে ধাপে দেখবো, না সমস্যা নাই। তো এইটা হচ্ছে এসইও একটা বেসিক কনসেপ্ট আর কি, যে আমরা এসইও করতে গেলে বা একটা এসইও কোর্স যখন করি বা কি কি এসইও মধ্যে থাকে, এই জিনিসগুলো আমরা দেখার চেষ্টা করব ধাপে ধাপে। তো আজকে আর বাড়াবো না, যতটুকু বললাম এতটুকু নিয়ে কারোর কোনো কোশ্চেন আছে কিনা বলেন। না স্যার, তেমন কোনো কোশ্চেন নাই।